হুম, হ্যাঁ, ক্লিক করছো লিঙ্কে? না, 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 ওইটাতে করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আশা করি, হ্যাঁ। হ্যাঁ, ওয়েটিং রুম আমার, অ্যাডমিট, ওকে, জয়েন্ট, হ্যাঁ, তো গুড। এখন দেখি সৈকত আসলে আমরা শুরু করে দিই আর কি, হ্যাঁ। ওকে। রেকর্ডিং শুরু করছেন মামা অলরেডি? না, মানে রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ডিং হ্যাঁ। চলতেছে আমাদের কথা আর কি। আমরা তাহলে ওকে, তুমি শুরু করো, কিছু একটা বলো। আচ্ছা, তো আর যখন আহ, মানে আমরা ইয়ে করবো আর কি, জাস্ট নাম ধরে বললেই হবে আর কি। জি। আচ্ছা। হুম। না, আমাদের আসলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আম, প্রবাসীদের কিছু করণীয় আছে। এগুলা আম, মানে আমরা ইন্ডিপেন্ডেন্স, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্সের সময় আমরা আমরা সবাই করছি। আমরা সবাই আম, যে যার সাধ্য মতো প্রচারণা থেকে রেমিটেন্স স্টপ করে দেয়া। তো এখন এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রকমের ইভেন্ট হচ্ছে, যেগুলা আনএক্সপেক্টেড থেকে আমি বলবো না, কিন্তু যেগুলা হচ্ছে আপনার অতীতের সরকারের ইশারায় সেটা বোঝাই যাচ্ছে। তো সেই সেই বিষয়গুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা শুরু করতে পারি। আর সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান। আচ্ছা, আমরা এখন এই এই জায়গায় একটু আমি একটা কথা বলি। আমার মনে হয় যে আমরা পুরো ওয়াইডলি ইয়ে না করে একটু ফোকাস করে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি জিনিসটা। হুম। এই যে প্রথম যে জিনিসটা, সে একটা জিনিস সলভ হয়ে গেছে আর কি। সে সলভটা হচ্ছে যে কয়েকদিন আগে চিকিৎসকদের একটা আন্দোলন হলো। হুম। তারা বললো যে টোটাল শাটডাউন। আচ্ছা, এই টোটাল শাটডাউন হওয়ার পরে গভর্নমেন্ট এটার মধ্যে ইন্টারভিন করলো, ওদের সাথে কথা বলে পিটি চাপড়ায় টাপড়ায় দিয়ে ওরা বললো যে ঠিক আছে, তারা এখন সার্ভিস দিবে আর কি, হ্যাঁ। হুম। তো এরকম যদি প্রত্যেকটা সেক্টরে হইতে থাকে তাহলে মানে কি, তা এখন সেইখানে তুমি কি মনে করো যে এই যে এটা হ্যান্ডেল করলো যে চিকিৎসকদের যে এটা এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, না এটা কিভাবে হ্যান্ডেল করলে ভালো হইতো, বা যাতে ভবিষ্যতে অন্যান্য সেক্টরগুলি একটা ওয়ার্নিং মেসেজ বা কিছু একটা পাইতো। কারণ তা না হলে তো সবাই এখন গন্ডগোল করবে, এটা দাও ওইটা দাও, একটা বিশাল মেস হয়ে যাবে। আর একটা কথা যে ইউ ক্যানট প্লিজ এভরিওয়ান। তো সেই তা তো হিসেবে তোমার মতামতটা কি আর কি, চিন্তা ভাবনাটা কেমন? আমার মতামত এখানে, হ্যাঁ, ধরেন চিকিৎসকদের যে ব্যাপারটা, তার হুম, আগে আমি একটু একটু ব্যাক স্টোরি টানি। আচ্ছা, আমাদের বাংলাদেশে তো গত 15 বছর প্লাস সময় ধরে মানুষের ভয়েস ছিল না, মানুষ কথা বলতে পারতো না। হ্যাঁ, আপনার যে কোনো ডিমান্ড, হুম, আমি আমার কাছে, আমার সরকারের কাছে একটা ডিমান্ড, আমি সেই ডিমান্ডটা করতে ভয় পাইতাম। হুম, তো বর্তমান পরিস্থিতিতে গত 16 বছরে, 15-16 বছরের যে বিভিন্ন রকমের আম, চাহিদা, মানুষের দাবি, হুম, সেটা করার এখন একটা সুযোগ এসেছে। কিন্তু এই সুযোগের মাধ্যমে অনেকে আবার সুযোগ সন্ধানীরা সেই তাদের মতো করে হুম, বিভিন্ন রকমের আন্দোলন করতেছে। আম, আপনার ফোকাসটা সরে যাচ্ছে আর কি, যে হুম, এই সরকার আসলে ভালো কিছু করার চেষ্টা করতেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে করছে, যে প্রত্যেকটা সেক্টরে, হুম, শুধু আপনার পুলিশ বা মিলিটারি না, প্রত্যেকটা সেক্টরে, ইনক্লুডিং চিকিৎসকদের যে সমিতি আছে, সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ,
হুম, আম, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আপনি দেখবেন যে আওয়ামী লীগের আম, কিছু কর্মী বা তাদের মনোনীত প্রার্থীরাই সাধারণত এইসব চাকরিতে জয়েন করতে পারছে। হুম, আপনি যদি আওয়ামী লীগ না করেন, আমি নাম ধরে বলবো না কাউকে, কিন্তু আমি অনেককেই চিনি যারা শুধু আওয়ামী লীগ করেন না বিধায় তারা পোস্টিং পায় না, শুধু আওয়ামী লীগ করে না বিধায় অনেককে ওএসডি করে রাখছে। হুম, তো এরকম অনেক ধরনের ঘটনা আমি ব্যক্তিগতভাবে জানি। তো দেখা যাচ্ছে যে এই যে এখনকার সময়ে কিছু আম, সাচিপের যে আন্দোলন, এই সাচিপের আন্দোলন মানে চিকিৎসক পরিষদের যে আন্দোলন, এইটা সম্পূর্ণভাবে আমি বলবো যে আওয়ামী লীগের আর একটা ষড়যন্ত্রের অংশ। হুম, কিছুদিন আগে আমরা দেখলাম আনসারের ব্যাপারটা, আনসার দাবি নিয়ে আসছে, পারফেক্ট। আমরা আম, দেখলাম যে ছাত্র নেতারা তাদের সাথে কথা বলতে গেল, উপদেষ্টারা পর্যন্ত চলে আসলো, তারা দাবি মেনে নিল, মেনে নেওয়ার পরেও তারা গিয়ে হাসনাত আবদুল্লাহকে অ্যাটাক করলো। হুম, তো এর থেকে প্রমাণিত হয় যে ওরা দাবির জন্য আসছে না, ওরা আসছিল অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। হুম, ঠিক একইভাবে আপনি দেখেন যে আহ, সাধারণ মানুষ যারা আহ, চিকিৎসা নিতে যাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, তারা কিন্তু আহ, তাদের কি দোষ? তারা আহ, যাচ্ছে যে ডাক্তারের ভরসায়, সে ডাক্তার নাই ওখানে। তো এইগুলা করার মানেটা কি? আম, গত 15-16 বছরে মানে সচিব কেন এই এই প্রসঙ্গগুলা তোলে নাই, এই দাবিগুলা তোলে নাই? তো প্রশ্ন এসেই যায় আসলে। হুম, এখন তোমার কথা একটা জিনিস ক্লিয়ার হলো আমার, আহ, যেটা আমি বুঝলাম তোমার কথা থেকে। তুমি প্রথমে এটা ওই যে আনসারদের আন্দোলনের কথা বললা। তো আনসারদের আন্দোলন থেকে এটা দেখা যায় যে এক ধরনের অস্থিরতা শুরু করে তারপরে একটা যদি এই সরকারকে ডিস্টেবিলাইজ করে যদি একটা অভ্যুত্থান মতো করা যায়, জি, তৃতীয় বিপ্লবের মতো, সেটা একটা প্রচেষ্টা ছিল আনসারের। ঠিক একইভাবে এই যে স্বাধীনতা চিকিৎসা পরিষদ, এখানে তুমি যদি দেখো যে ড্যামেজটা কি হয়েছে, ড্যামেজটা হয়েছে দুইজন বা চারজন ছাত্র, মানে শিক্ষক, তাও এরা হচ্ছে ইন্টার্নি শিক্ষক, জি। এরা কয়েকজনের হাতে মার খেয়েছে। আর দুইটা মানুষ মারা, চিকিৎসার অভাবে মারা যাওয়ার, যেটা আমরা জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে, বাট দ্য টোটাল ড্যামেজ হচ্ছে দুইটা মানুষ মারা গেছে আর 5-6টা কিছু মানে ইন্টার্নি ডাক্তার মার খেয়েছে। এখন এখানে বিশাল একটা টোটাল শাটডাউন মানে হলো একটা অস্থিরতা সৃষ্টি করে এই দেশটাকে নড়বড় করে দেওয়া আর কি। এইটা হলো ব্যাপার। সরকারকে চাপে ফেলা। চাপায় ফেলা, একদম হুম। ভেরি গুড পয়েন্ট নোটিস আমি দেখলাম। এখন এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখন তুমি বলো এরা তো, সরকার তো এটা হ্যান্ডেল করলো যে দাবি দেওয়া মানবে, এরা কি করবে না করবে। তারপর তারা বললো যে আমরা এই সার্ভিসটা দিব, ওইটা দিব না, মানে তো ওই ওভারঅল তুমি কি মনে করো এটা কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এবং ওদের যে দাবি দেওয়া মানা হয়েছে এই সম্বন্ধে তোমার ধারণাটা কি? এখন আমার কথা হচ্ছে যে আমি আমি জানি যে বিল গেটস এর অনেক প্রপার্টি আছে, বা হুম, মার্ক জাকারবার্গের। হুম, এখন আমি দাবি নিয়ে গেলাম, তুমি আমাকে $1 বিলিয়ন দাও, ওইটা হুম, তোমার কাছে কিচ্ছু না। হুম, ন্যায্য দাবি হবে ওইটা? তো হুম, আমাদের চিন্তা ভাবনা করতে হবে ঠিক এইভাবে যে প্রথমত আমি দাবি করতেছি, দাবির কোনটা ন্যায্য কোনটা অন্যায্য, আর তার উপর ওর মধ্যে অ্যানালাইসিসের ব্যাপার আছে। হুম। আমি যে দাবিগুলা নিয়ে আসতেছি এখন, এই দাবিগুলা গত 16 বছর কোথায় ছিল? যাই হোক, ঠিক আছে, আমি 16 বছর আওয়ামী লীগ করেও আমার ভয়েস ছিল না, বুঝলাম। এখন নিয়ে আসতেছি, কিন্তু আমাদের তো সময় দিতে হবে, তাই না? যে হুট করে আমি আন্দোলনের ডাক দিয়ে দিলাম। আমার তো আগে সরকারকে সময় দিতে হবে, আলোচনার পথটা খোলা আছে এখন। আমি আম, চাইলেই সরাসরি সাচিপের না, নেতারা আমি এখানে একটু সরাসরি। খোলাসা করি। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে হাউ ডিড দ্য গভর্নমেন্ট হ্যান্ডেল ইট, তারা কিভাবে সরকার এটা ইয়ে করলো আর কি। সরকার আম, আমি সেই প্রসঙ্গে আসতেছিলাম একটু, হুম। আম, একটু লেন্দি হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে কিন্তু হ্যাঁ, ধরেন আমি শুরুর শুরু মানে এর আগের হুম, আন্দোলনের কথাটা বলি। হুম, আনসার একটা মানে ওরা পুরা স্বায়ত্তশাসিত না তো, হুম, পুরাটা আম, আপনার সরকারিও না, হুম, আধা সরকারি।
রাইট। তো ধরেন আধা সরকারি একটা প্রতিষ্ঠান, তাদের হুম। ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তাদের মাধ্যমে তারা ইজিলি হুম। এই ইয়াটা, প্রস্তাবটা পেশ করতে পারতো যে আমার হুম। এই ধরনের হুম। ডিমান্ড আছে, তোমরা পূরণ করবা কি করবা না সেটা করবে না, এটা জানার পরে তারপরে ওরা মাঠে আসতো, আচ্ছা, তাই হ্যাঁ। না? সাচিপের অবস্থা ঠিক একই রকম। ওরা মাঠে আসার আগে কি প্রস্তাব করছে কিনা হুম। হুম। সরকার হ্যান্ডেল করবে, সেটা হচ্ছে পরের নেক্সট স্টেপ। শোনা কাকু, তুমি তোমার মেসেঞ্জারে দেখ একটা লিঙ্ক পাঠাইছো, ওটা ক্লিক করে মিটিং এ সামিল হয়। ওকে, এখনই চলতেছে আমার গায়ে। হ্যাঁ, আমার বলো, হ্যাঁ। ওকে কাকু, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ, ওকে। আচ্ছা। হুম। জি। আচ্ছা, তো হ্যাঁ। এখন আপনার গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করতেছে বা করবে, গভর্নমেন্টকে সেই সেই সময়টা তো আগে দিতে হবে। হুম। হুম। আপনি হুট করে রাস্তায় নেমে বললেন আমি আজকে থেকে আন্দোলন করতেছি, হুম। আপনি আমাকে আগে ডিমান্ডটা পেশ করবেন, মানে আন্দোলনের স্টেপগুলো কি থাকে। আন- ধরেন এই রেভলিউশন যেটা হলো, রেভলিউশনের তিনটা স্টেপ থাকে, তাই না? হুম। একটা হচ্ছে স্টর্ম, মানে ঝড়, হুম। নর্ম, আর ফর্ম, তাই না? এটা অনেস্টলি বলি, আমার কিন্তু পলিটিক্যাল সায়েন্সে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যেটা তোমার আছে। বাট বলো, আমি শুনতেছি। না গুড। না, আমারও নাই। একটা হচ্ছে স্টর্ম। আমারও আচ্ছা, একটা হচ্ছে কি স্টর্ম? স্টর্ম, নর্ম অ্যান্ড ফর্ম, মানে আচ্ছা, ওকে। হ্যাঁ, এই তিনটা ধাপে হয়। তো আচ্ছা, প্রত্যেকটা আহ, এটা যদি একটু কাজের, এক্সপ্লেন করো ভালো হবে, একটু ছোট ছোট করে, স্টর্মটা, যে নর্মটা আর ফর্মটা। অবশ্যই ধরেন যে কোনো যে কোনো রেভলিউশনে, হুম। যে কোনো হুম। অভ্যুত্থানে আপনার তিনটা ধাপ থাকে। প্রথম ধাপটা হচ্ছে স্টর্ম, মানে ওই ক্ষেত্রে হয় কি হুম। যে অনেক মানুষ রাস্তায় চলে আসে, রাস্তায় হুম। নেমে আসে, তারা সরকারের বিরুদ্ধে বা আহ, শুধু সরকার না, ধরেন রাজতন্ত্রের বিরুদ্ধেও হুম। হোক, তারা প্রতিবাদ জানায়। ওই হুম। সময় দেখা যায় যে অনেক সংঘর্ষ হয়, অনেক হুম। মানুষ মারা যায়। হুম। ওই 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 ধাপটারে বলে স্টর্ম। হুম। তারপরে নর্ম, মানে যখন আহ, যে কোনো পক্ষ ভিক্টোরিয়াস হইলো, হওয়ার পরে তখন আস্তে আস্তে ওই সরি, নেক্সট হচ্ছে ফর্ম। হুম। তো আস্তে আস্তে যখন আপনার, সরি, নর্ম, স্টর্ম, নর্ম অ্যান্ড ফর্ম, তো আস্তে আস্তে নর্মালাইজ করে। ধরেন এই যে এই 24-এর যেটা হইলো, ওরা জিতলো, রাইট? হুম। আম, আমাদের স্টুডেন্টরা তাদের রক্তের বিনিময়ে জিতলো। জেতার পরে এখন যে পজিশনটা তারা তৈরি করতে চাচ্ছে, এখনো কিন্তু স্টর্মের শেষ ধাপ, হুম। রাইট? আমরা কিন্তু এখনো সেই হুম। পজিশনে যাইতে পারিনি, আমরা বলতে পারবো যে এটা নর্মালাইজড। হুম। তো আমরা এখন যে পর্যায়ে আহ, যাচ্ছি, এটা হচ্ছে বিটুইন স্টর্ম অ্যান্ড নর্ম। তো আমাদের এর পরবর্তীতে যেটা আসবে, যখন এরা পুরাপুরি ব্যাপারটা শান্ত করে ফেলতে পারবে। আম, আম, আগের গভর্নমেন্টও তো আপনি আমার আর বলার অপেক্ষা রাখে না, দেশটারে হুম। পুরো কোকলা করে দিয়ে গেছে। হ্যাঁ। তো এখন যে এরা যে কাজটা করতেছে, পুরা অর্গানাইজেশনাল রিস্ট্রাকচার, হুম। রিস্ট্রাকচার করার পরে এটা হবে নর্মালাইজেশন প্রসেস, তারপরে হবে ফর্ম। মানে হুম। ওরা ওদের মতো করে ডেভেলপ করে নেক্সট, আমরা যে বাংলাদেশ 2.0 এর কথা বলতেছি, এই 2.0 করার যে ধাপটা, ওইটা হচ্ছে ফর্ম। আচ্ছা। তো যাই হোক, আমি একটু আম, সরে আসলাম আমাদের আচ্ছা, না ডিসকাশন অসুবিধা নেই, থেকে। আমি জানার জন্য বলছিলাম ওকে। হ্যাঁ, এখন বলো। জি। আমার আমার নিজেরও কিন্তু পলিটিক্যাল সায়েন্স না তো। আচ্ছা। হুম। এইগুলা মূলত আপনার ওই যে বিভিন্ন বই থেকে আসছে, আউটসাইড নলেজ হিসেবে আসছে, বই রাইট। টই পড়ে। তো যাই হোক, আপনার এখন পরবর্তীতে, পরবর্তী পর্যায়ে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে কোনো রেভলিউশন বলেন, আমার কোন ডিমান্ড থাকলে, আমার কাছে ধরেন আমার, আপনার কাছে একটা ডিমান্ড আছে, আমি কি প্রথমেই রাস্তায় নামবো? হুম। আমার তো প্রথম স্টেপটা ফলো করা লাগবে, সেটা হচ্ছে যে রাইট। আমি আম, আপনাকে হুম। ভার্বাল অথবা রিটেন একটা ওয়ার্নিং দিলাম, বা ডিমান্ড পেশ করলাম, তারপরে ওয়ার্নিং দিলাম। ওয়ার্নিং দেওয়ার পরে আপনি তাও মানতেছেন না, তখন আমি বলবো যে আমার এখন রাস্তায় যাওয়া ছাড়া বা পুলিশের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তা প্রত্যেকটা জিনিসের একটা করে স্টেপ থাকে না? হুম। কোটা আন্দোলনের কথা চিন্তা করেন, ওরা শুরু করছিল কোটা আন্দোলন দিয়ে, রাইট? স্টেপ, যে আমি আমার ডিমান্ডটা পেশ করলাম সরকারের কাছে, সরকার ওইটা শুনলো না, উল্টা আমারে রাজাকার বললো। হুম। স্টেপ 2,
তাইলে আমাদের কি করতে হবে? আম, সরকার যেহেতু শুনতেছে না আমার কথা, আমি লিখিত দিলাম, আমি ভার্বাল দিলাম, তখন আমার মিছিল করে বা প্রোটেস্ট করে জানাইতে হবে, যাতে সরকারের নজরে আসে। তো স্টেপ নাম্বার, দেখেন এখানেও কিন্তু স্টেপ ফলো করা হয়েছে, তাই না? হুম, তো স্টেপ ফলো করে তখন বলতেছে যে ঠিক আছে সরকার, তুমি আম, তুমি আমার লিখিত অভিযোগটাও শুনলা না, তুমি আমারে হাইকোর্ট দেখাচ্ছ বারবার। তখন এরা মাঠে নামলো, আহ, মিছিল মিটিং শুরু করলো তার উপর। তারপর সরকার, সাবেক সরকার গুলি চালাইলো স্টুডেন্টদের উপর, হুম, অনেক স্টুডেন্ট মারা মারা গেল। তখন এটা স্পার্ক হলো and তখন ওই যে আপনার কোটা আন্দোলন বা হিসাবটা কিন্তু তখন চেঞ্জ হয়ে গেছে, তখন রক্তের হিসাব, তাই না? তারপরে আসলো যে এক দফা আন্দোলন। হুম, মানে এই সরকার, যে সরকার আমাদের নিজেদের জনগণ এইভাবে পাখির মতো গুলি করে মারতে পারে, তা সে সরকার আমাদের দরকার নেই। তো হুম, প্রত্যেকটা আন্দোলনের এরকম স্টেপ বাই স্টেপ আসতে হয়, প্রত্যেকটা ডিমান্ড নিয়ে আপনার স্টেপ বাই স্টেপ আসতে হয়। আমি ডিরেক্টলি গিয়ে আমার অফিসের সামনে তো অনশন করতে পারি না যে আমার বেতন হুম, বাড়াও, হুম, তাই না? আমার স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আমি প্রথমে আমার বসের কাছে বলতে হবে, বস না শুনলে এইচআর এর কাছে যাইতে হবে, এইচআর না শুনলে হুম, তখন আমি একটা স্টেপ নিলাম। হুম, তো আমাদের দেশে বর্তমানে যেটা হচ্ছে যে সরাসরি দেখতেছে যে এই এই সরকার আহ, একটু, আমি উইকই বলবো, উইক ইন এ সেন্স দ্যাট আপনার আম, এদের তো এরকম গ্রাউন্ড লেভেলের পলিটিক্সের খুব একটা এক্সপিরিয়েন্স নাই। হুম, তো হুম, সেই দিক থেকে উইক মনে করছে অনেকে। এই কারণেই কিন্তু এত ডিমান্ডগুলো আসতেছে। হুম, আর যার কারণেই আম, এখন সরকার কিভাবে ট্যাকেল দেবে, আমি হুম, ওখানে হলে হয়তো আমি ওদের ইনভাইট করতাম যে ঠিক আছে হুম, তোমার ডিমান্ড নিয়ে তুমি আসো, আমরা একটা মিটিং রুমে বসি, তোমার লিডারদের আমার চায়ের দাওয়াত থাকলো, হুম, আমরা কথাবার্তা বলি। তোমার ডিমান্ড যদি লেজিটিমেট হয়, তোমার ডিমান্ডটা এখন আমার, আমি যদি পূরণ করতে সক্ষম হই, হুম, কারণ তাদেরও তো চিন্তা করা লাগবে যে বাংলাদেশটা কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেল। হুম, আর এই পরিস্থিতি সামাল দিয়ে ওঠার পরে বর্তমানে হুম, আম, একের পর এক আমরা আন্দোলন দেখতেছি বিভিন্ন সংগঠনের। আমি শুধু সাচিব বলবো না বা আনসার বলবো না, বিভিন্ন সংগঠনের। তো এতদিনে দাবি দাওয়া নিয়ে ঠিক আছে, তোমরা আন্দোলনে আসতেছো, আন্দোলনে আসার আগে আমাদের সাথে কথা তো বলবা। তো হুম, এই জিনিসগুলা কিন্তু টেবিলে সমাধান হওয়ার কথা। হুম, আচ্ছা, তো সেই কারণেই যাই হোক সরকার কিভাবে ট্যাকেল দিবে, আমার মনে হয় না এই সরকার সরাসরি ফোর্সে আসবে। আগের সরকার যেমন আমরা দেখছিলাম যে কোনো কোনো কথা নেই, হেফাজতের আন্দোলন হচ্ছে গুলি চালাও, বিডিআর আমার কথা শুনতেছে না, গুলি করে মারো সব। হুম, তারপর আপনার এই যে 18 সালে ওইরকম হইলো যে স্টুডেন্টরা রাস্তায় নামছে, হুম, পিটায় সব উঠায় দাও। রাইট, এইবার 24-এ যেটা হলো একই রকম। তো ওদের ওদের অ্যাপ্রোচটা, এদের অ্যাপ্রোচটা টোটালি ডিফারেন্ট। হুম, এরা ডেমোক্রেটিক পলিসিগুলোতে বিশ্বাস করে। আচ্ছা, হুম, তো যাই হোক, লম্বা অ্যান্সার দিলাম। না অসুবিধা নাই, ক্যারি অন, আমি ওই জাস্ট ওকে, সো এখন আমি বলি, জিনিসটা হচ্ছে এইভাবেই আমি দেখার চেষ্টা করতেছি। প্রথমে আসি, যে বললাম তোমার তোমার কথা ধরে সূত্র ধরেই বলতেছি যে তুমি যে দুটো লিঙ্ক করলা, একটা হুম, হচ্ছে আনসারদের বিদ্রোহ আর একটা হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদদের। জি, তো দুটার কাণ্ড কারখানা দেখে বোঝাই যাচ্ছে যে আহ, মানে মশা মারতে কামান দেওয়ার মতো, যে দুজন ডাক্তাররা মার খেয়েছে, ডাক্তাররা কিন্তু মারা যায় নাই, হুম, রাইট? বা এমন কোনো গুরুত্বপূর্ণ, মানে গুরুতর আহত হয় নাই, কিন্তু দুটা নিরীহ মনে কোনো রোগী মারা গেছে চিকিৎসার অভাবে বা হোয়াট এভার মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু তুমি যদি দুটো পাল্লায় যদি ড্যামেজটা দেখো, একটা হচ্ছে ডাক্তারটার কয়েকজন মার খেয়েছে, আরেকটা হচ্ছে কয়েকটা দুটো মানুষের জান চলে গেছে। এখানে ডাক্তারদের যে এই অ্যাকশনটা, টোটাল শাটডাউন, দুটা জিনিস বুঝাতে পারে। একটা হচ্ছে ডাক্তারদের সুবিশাল ইগো, হুম, হ্যাঁ, আরেকটা হচ্ছে
ইগো যে আত্মম্ভরতা বা যেটা আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে তার একটা জিনিস হচ্ছে ডাক্তারদের ইগো। আরেকটা জিনিস হচ্ছে যে আজকাল কথার কেটে আড়াই সাথে নিবে। তো এই ইগোটা নিয়ে বলি, পরেরটা আসতেছি। তো আরেকটা, তো এই যে ইগোটা, ইগোটা আসবে কেন এখানে, জিনিসটা হচ্ছে একটা হচ্ছে ইগো। আহ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই ইগোটার কারণে তারা পুরো দেশের মানুষকে পানিশমেন্ট দিবে, মানে আরো আহত মানুষকে, আহত রোগীকে, বৃদ্ধদেরকে, বাচ্চাদেরকে পানিশমেন্ট দিবে, চিকিৎসা না দিয়ে টোটাল শাটডাউন। এই ডাকটাই তো একটা বিশাল মিস্টেক এবং বিশাল অন্যায়। প্রথম কথা হচ্ছে যে তুমি কিসের ভিত্তিতে তুমি এই ডাকটা দাও, কারণ কথা হচ্ছে তুমি যখন একটা ডাক্তার হয়েছো, তোমার কিছুটা টিউশন ফি দিলেও তোমার মোস্ট পড়াশোনার, তুমি যে একটা ডাক্তার হয়েছো, ইট ইজ সাবসিডাইজড বাংলাদেশে। তুমি ভালো ছাত্র থেকে তুমি ম্যাট্রিকে স্কলারশিপ পাইছো, ইন্টারমিডিয়েট স্কলারশিপ পাইছো, হ্যাঁ, মেডিকেল কলেজে পড়তে আসছো, ওখানেও তুমি কিছু স্কলারশিপ পাইছো। এত অল্প পয়সায় কোনো দুনিয়ার কোনো জায়গায় ডাক্তার হয় না। হুম। তুমি সেই জায়গায় তুমি যেই পরিমাণ সাবসিডি পাইছো, তোমার সাবসিডাইজ তোমার ডিগ্রি, এই টাকাটা কার থেকে আসে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। হ্যাঁ। হাউ ডেয়ার ইউ সে আমি সার্ভিস দিব না? হ্যাঁ। না, এই ক্ষেত্রে, ঠিক আছে। না না আমি বলি, হুম, এইখানে যে বলে যে হাউ ডেয়ার ইউ সে যে তুমি সার্ভিস দিবা না, এটা গেল একটা কথা। সেকেন্ডলি হচ্ছে যে এই যে এখন যে গাজায় ডাক্তাররা কাজ করে, ডক্টরস উইদাউট বর্ডার্স, কোনো ইকুইপমেন্ট নাই, হুম, কোনো ইয়ে নাই। হুম, একটা সেকেন্ড, আমার ফোন একটা ইয়ে রয়ে গেছে। হ্যাঁ কাকু, হ্যালো, হ্যালো, হ্যাঁ কাকু, ওকে। এখন যে ডক্টর উইদাউট বর্ডার্স তারা কাজ করতেছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে, খাওয়া দাওয়া ঠিক মতো নাই, লাইট নাই, এই নাই, ওষুধ নাই, তার মধ্যে কষ্ট করে করে তারা এই যে তাদের যে ডাক্তারি পেশার যে মাহাত্ম্যটা, জি, এটাই তো এখানে তারা যে বলছে আমরা মানুষের। আচ্ছা, তো এখন হু ইজ সাপোজ টু বি দ্য বিগার পার্সন, একটা এমবিবিএস ডাক্তার না একটা সাধারণ একটা ছেলে রাস্তা বা রোগী, বা যে এখন মনে করো ট্রমাটাইজ বিকজ অফ ফ্যামিলি গ্রিভান্সেস, যে কেউ হয়তো আহত হয়েছে বা কেউ মারা গেছে এগুলি। তো এখন তারা যদি কোনো একটা কাজও করে, বাট এইটাকে বড় ভাই সুলভ ভাবে কে দেখবে, কে এটাকে হ্যান্ডেল করবে, তা না করে সব একসাথে গোট বেঁধে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা সরকার, এখন আমার আমার প্রশ্ন ছিল যে হাউ ডিড দ্য গভর্নমেন্ট হ্যান্ডেল ইট। হুম, আমার কথা, আমার কাছে মনে হয়, এই জায়গায় আমি একটু শেষ করিনি, একেবারে ফালতুভাবে হ্যান্ডেল করছে। কারণ কথা হচ্ছে তাদেরকে ফার্স্টে বলা উচিত ছিল ইউ ক্যানট হ্যাভ এ ডিমান্ড অ্যাট দিস মোমেন্ট। তোমাদের এখন যে ড্যামেজটা গেছে, ইটস এ পার্সোনালাইজ ড্যামেজ। তুমি একটা কালেকটিভ ড্যামেজ এনে পুরো দেশকে জিম্মি করতে পারো না। আচ্ছা, কেউ যদি মার খেতে আহত হয়ে থাকে, মানিটারি ড্যামেজ দেবো আমরা, হ্যাঁ, তার চিকিৎসার ব্যবস্থা করবো, তাকে সরি বলবো, যারা করছে তারা এসে সরি বলবে, বাস ওখানেই থেমে গেল। বাট তাদেরকে বলতে হবে যে এখন এই সময় এত ছাত্র আহত হয়েছে, তারা জীবন দিচ্ছে, আহত হয়েছে, যে কোনো ক্ষেত্রে এখন আসলে কাউকে ডিনাই করা যাবে না সার্ভিস না দেওয়ার। এই জন্য তারা কিন্তু বলছে, যার ফলে হচ্ছে কি, তার প্রত্যেকে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা উচিত। কেন আমি বলি, কারণ তাদের যে ওথ থাকে, প্রফেশনাল ওথ, সেই প্রফেশনাল ওথটা তারা, হুম, তাদের যে প্রফেশনাল এক ইয়াতে থাকে, আচ্ছা, তো সেটাও তারা মানে নাই। হুম। জি। তো এখন না, তো- আমি আপনার প্রশ্নের হুম, মানে একটা পয়েন্ট একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হুম। ধরেন রোগী মারা হ্যাঁ, গেছে। আমি এক সেকেন্ড, হুম, আমার এখানে তোমারটা কি আনমিউট, তোমারটা আনমিউট না কিন্তু, আমাদের সাথে এখন মিস্টার আহসান যোগদান করছে। So I'm asking him to unmute his phone. Uh, Dabu, hello. Yes, কাকু। হ্যাঁ কাকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওকে। তো আমার সাথে জয়েন করছে আমার একেবারে বাল্য বন্ধু,
মোহাম্মদ আবুল আহসান, আমার খুবই জানে জিগরি দোস্ত। আর আমার সাথে আছে আমান। সে সম্পর্কে আমার ভাগে না হয়, বাট আমরা কতগুলি জিনিস নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম হচ্ছে যে একটু টাচ আমান, তুমি কিছু বললে বলো, তারপর আমি আবার ওকে একটু টাচটা দিব আমাদের মধ্যে এতক্ষণ যে না, কনভারসেশনটা ওকে আছে। ওকে ওকে, আমি যা শুনছি আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট ইউ, মানে তুমি চালাও, আমি শুনছি, শুনে তো আবার আমার প্রশ্ন থেকে বলবো। হ্যাঁ, না সেটা বলো, আমি বলছি আবার যে এর হ্যাঁ, আগে যে কনভারসেশনটা ছিল। হ্যাঁ, তাহলে আমি ওই আচ্ছা, জায়গাটা শুরু করিনি। এখানে হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমরা যেটা আলোচনা করতেছি বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে। তো তখন আমি আমানকে জিজ্ঞেস করলাম যে আমান, তুমি কাইন্ডলি বলো যে তুমি কিভাবে দেখতেছো জিনিসটা। তো সে দেশের ইয়ে সম্বন্ধে বললো, এবং এখানে আমার তাকে একটা পার্টিকুলার প্রশ্ন ছিল, এই যে যে একটা হঠাৎ করে যে একটা চিকিৎসকদের যে একটা আন্দোলন হইলো, টোটাল শাটডাউন। টোটাল, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই টোটাল শাটডাউন এখন তো গভর্নমেন্ট হ্যান্ডেল করে ফেলছে। তো আমি তাকে বললাম যে তুমি কিভাবে দেখো এই এই সিচুয়েশনটা চিকিৎসকদের। তো এখানে সে খুব সুন্দর দুটা কথা বললো। যে প্রথমটা কথা হচ্ছে যে সে বলে এটা কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা না, প্রথম ঘটনা একটা ছিল আনসারদের আন্দোলন। তো সেই আনসারদের আন্দোলনটা দমন করেছে, এবং এখানে দেখা গেল যে এই আনসারদের মধ্যে কিছু ছাত্রলীগের মিলেমিশে এরা একটা দেশটাকে, সরকারকে একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছিল, এক ধরনের প্রতি বিপ্লবের মতো, যেটা সাকসেসফুল হয়নি। তো তারপরে বললো যে সেখানে এই যে ডাক্তাররাও যেটা শুরু করছে, এখানে মোস্টলি তারা হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। হ্যাঁ, এরা তো এখন, তো ওই ব্যাপারেও সে তার বক্তব্য যেটা দিল। তো আমি বললাম যে এখানে আমি যেটা যেভাবে দেখতেছি, আমার কথা হলো যে প্রশ্ন হচ্ছে যে সরকার কিভাবে হ্যান্ডেল করলো এই চিকিৎসকদের আন্দোলনটাকে। আচ্ছা, তো চিকিৎসকদের আন্দোলন করতে ইন এ নাটশেল আমি বলি যে এখানে হয়তো কয়েকটা ইন্টার্নি চিকিৎসক মার খেয়েছে। আচ্ছা, মার খেয়েছে। তো আর এই কারণে পুরা বাংলাদেশের মানুষজনকে মানে কষ্ট দিবে, চিকিৎসা দিবে না, এটা একটা কথা হলো? আর তারা যে ডাক্তার, তারা কি তাদের আক্কেল নাই? তারা কি ভুলে গেছে যে প্রত্যেকটা ডাক্তার হইতে একটা সরকারের কত টাকা ব্যয় করতে হয় তাদের পিছনে? তারা যে ইন্টারমিডিয়েট পড়ছে, ভালো ছাত্র হিসেবে ইন্টারমিডিয়েট ফ্রি পড়ছে, কলেজে ফ্রি পড়ছে, বৃত্তি পাওয়া ছেলে পেলে, কয় টাকা খরচা করছে তারা ডাক্তার হইতে, পরে যখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তারা। তো এই যে এই তাদের যে এই যে সাবসিডাইজড এডুকেশন, এই এডুকেশনের টাকাটা কারা দিছে? জনগণ দিছে তাদের ট্যাক্সের পয়সা দিয়ে। আর তুমি এই জি মামা। ট্যাক্সের পয়সাতে মানুষ হয়ে তুমি বলতে চাচ্ছ যে তুমি চিকিৎসা দিবা না? তাদের তো সবগুলির সার্টিফিকেট বাতিল করা উচিত ছিল, তাদের দাবি নামায় না। যে হাউ ডেয়ার ইউ সে দ্যাট? কারণ কথা হচ্ছে গাজায় মানুষজন মরতেছে, ডক্টরস উইদাউট বর্ডার্স, লোকজন আসছে মরে যাবে, তাদের জীবন উৎসর্গ করতেছে, আইসা চিকিৎসা করতেছে, ওষুধ নাই, চিকিৎসা নাই। আর সেখানে সেই নটের বাবারা, নাটের গুরুরা তারা বলতেছে আমরা চিকিৎসা দেবো না। ওদেরকে যে যারা এই দায়িত্বটা মানে বলছিল তাদেরকে তখনই অ্যারেস্ট করা উচিত ছিল, তাহলে এটা ঠান্ডা হয়ে যেত। এদের পিঠ চাপানোর তো কোনো দরকার ছিল না, তাদেরকে বোঝানোর দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে সরকার এটা খুব বাজেভাবে হ্যান্ডেল করছে। কেন বাজেভাবে হ্যান্ডেল করছে আমি বলি, যে সরকার যেটা করতে পারতো, যে ঠিক আছে, পাঁচটা পাঁচটা ছাত্র মনে হয় মার খেয়েছে ফর এক্সাম্পল, আচ্ছা পাঁচটা ছাত্রকে কিছু মানিটারি ক্ষতিপূরণ দেওয়া যাক। হ্যাঁ, মানিটারি ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদেরকে একটা সরি বলা হোক, যারা এগুলি করছে তারা হবে না। এই একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো দেশের মানুষকে মানে ভুক্তভোগী করবে, এটাই আমি, তো আমি এইটাকে একটা সরকারের ব্যর্থতা হিসেবে দেখতেছি। তো দেশের পরিস্থিতি মামা, নিয়ে আমরা বলতেছি এটা। তো এখন আমার, আমি হ্যাঁ, হুম, তোমার আপনি শেষ এটা করেন বলো। তারপরে হ্যাঁ, আমি একটু। হ্যাঁ, বলো। আমি ওইটুকুই আর কি, আমি একটু ওকে ব্রিফ করলাম যে কি হইতেছিল আমাদের মধ্যে জি জি এতক্ষণ। জি। না, ঘটনা হচ্ছে আমি এইটারে সরকারের ব্যর্থতা কেন দেখবো না, কারণ আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে কিন্তু রোগী, আমার একটা রোগী মারা গেল বাংলাদেশে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন কিন্তু হসপিটালে যাচ্ছে। হ্যাঁ, আম, যদি আমরা পাওয়ারফুল কেউ হই তাহলে আমরা হ্যাঁ, আমার একটা কফি দিবা না? হ্যাঁ, আমাদের সেটা নিয়ে আম, হুম, মানে কি বলবো, ডাক্তারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এটা হয় বাংলাদেশে। হ্যাঁ, এটা যে এইবারই প্রথম সেটা না, হুম, কিন্তু এই মুভমেন্টটা কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড, আমরা খুব হুম, ভালো করেই বুঝতে পারতেছি। এটার জন্য তো আমাদের আর ইয়া করে দেওয়া লাগবে না, ব্রেকডাউন করে দেওয়া লাগবে না, যে হুট করে দুইজন ডাক্তার মার খাইলো, স্টুডেন্ট হোক যার কাছেই হোক। তো টিপিক্যালি এর আগে গত 15-16 বছরে এরকম হয়নি।
অনেক হয়েছে, কিন্তু সাচিব কোনো সময় এইভাবে টোটাল শাটডাউন দেয়নি। হ্যাঁ। আপনি যে কথাগুলো বলছেন অ্যাবসলিউটলি রাইট। হুম। রাষ্ট্রের টাকা নিয়ে তুমি ডাক্তার হইছো, চিকিৎসা, তোমার একটু মানে কি বলবো, আহ, তোমার মানে রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি তোমার থাকা লাগে। রাইট। তো তাদের সেই জিনিসটা নাই। নাই কেন? এই পলিটিক্যালি মোটিভেটেড তারা। হুম। সাচিপের সব চিকিৎসক হচ্ছে আওয়ামী লীগ। হুম। তো আপনি আমি আপনার একটু আগে বলতেছিলাম, মামা, আসান মামা, আপনি জয়েন করার কিছুক্ষণ আগে আমি আম, আশিক মামারে বলতেছিলাম যে যে কোনো আম, আন্দোলন হোক, যে কোনো ডিমান্ড হোক, এইটার তো স্টেপ গুলো থাকে। হুম। এক নাম্বার স্টেপ যে আমি ভার্বাল একটা কমিউনিকেশন দিলাম, 2 নাম্বার আমি রিটেন কমিউনিকেশন দিলাম, হুম। 3 নাম্বার ঠিক আছে সরকার আমার কথা তাও শুনতেছে না, তখন আমি আন্দোলনে গেলাম। আন্দোলন মানে কি, প্রোটেস্ট করলাম, সেটাও হলো না, ঠিক আছে তখন আমি শাটডাউন করলাম। মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস তো থাকে, প্রসেস থাকে, রাইট। তাই না? রাইট, রাইট। আমি হুট করে গিয়ে সব বন্ধ, আহ, নিরীহ মানুষ যারা আছে, যারা চিকিৎসার জন্য আসতেছে, কেউ চিকিৎসা পাবে না, সবাই যে যার বাড়ি চলে যাও, মারা যাও, আমার কিচ্ছু করার নাই, কারণ আমাদের 2জন ডাক্তার চড় খাইছে। মানে একটা কথা হইলো। এখানে আমি একটু জাস্ট বলে নি, জাস্ট মানে এখানে হুট করে বলে দিল টোটাল শাটডাউন, এক্স্যাক্টলি। বাট আমার কথা হলো যে টোটাল শাটডাউন বলতেছে, কিন্তু তারা একটা জিনিস বুঝতেছে না যে যদি এটা আওয়ামী লীগের সময় হইতো এই টোটাল শাটডাউনটা কয়টার গুলি করে মেরে ফেলা দিত। হ্যাঁ। তো সেটাই হচ্ছে যে কথা। তো এখন এই অ্যাডভান্টেজটা নিতেছে। হ্যাঁ। তো এই হলো আর কি, হ্যাঁ, বলো আর কি। হুম। হ্যাঁ, না, এখন ঘটনা হচ্ছে যে আমরা এর আগে আপনি যে কথাটা বললেন যে হুম। আওয়ামী লীগের সময় হলে, তো এর আগে আমরা গত 15-16 বছরে যা দেখছি সেটা হচ্ছে এই ধরনের ঘটনা হইলে জেলে পুরো, আপনার ফায়ার করো, গুলি করো, Right. মেরে ফেলো। এটা আমরা ওই বিডিআর বিদ্রোহের সময় দেখছি, হেফাজতের সময় দেখছি, 18 সালে দেখছি, 24-এ দেখছি। হ্যাঁ। তো আওয়ামী লীগের জন্য এটা একেবারে নর্মাল ব্যাপার। কিন্তু এই সরকার তো ধরেন আম, আলোচনায় বিশ্বাসী, তাই না? হুম। তো আপনি যেটার ব্যর্থতা ব্যর্থতা হিসেবে দেখতেছেন, আমি কিন্তু সেটার ব্যর্থতা হিসেবে দেখতেছি না। হুম। আমি সেটা দেখতেছি যে তারা তাদের দিক থেকে রাইট, তারা কিন্তু সেই স্টেপগুলো ফলো করছে। যে আমি প্রথমে ধরেন এই আনসারের ব্যাপারটাই কিছুক্ষণ আগে বলতেছিলাম, যে আনসারের ব্যাপারটাই ধরেন, তারা কিন্তু আনসার দাবি নিয়ে আসছে, ওরা কিন্তু হুট করেই ঘেরাও, সচিবালয় ঘেরাও করে সব একসাথে ঝাঁপায় পড়লো, রাইট? যদিও করা ঠিক, মানে হুম। ওরা ওইটাও বোঝা গেছে যে ওটা পলিটিক্যালি মোটিভেটেড, কিন্তু ওরা যে ঘেরাও করলো, আহ, এই সরকার কিন্তু আলোচনার ডোর খুলছে প্রথমে, যে ঠিক আছে আমি কথা বলি। হুম। প্রথমে ঠিক আছে আমি মানে তোমাদের কয়েকজনের পাঠাও, আমরা কথা বলি, হবে হুম। না, হুম। ঠিক আছে আমরা আসতেছি। হুম। উল্টা সমন্বয়করা, উপদেষ্টারা হুম। ওইখানে গিয়ে তাদের সাথে কথা বলতে গেল। হুম। তারা গুলো কি দাবিও মেনে নিল। হুম। এরকম হয়তো যে দাবি মানে নাই, দাবিও মেনে নিল, মেনে নেওয়ার পরে ফাইনালি ওরা আবার অ্যাটাক করলো সমন্বয়কের উপরে। হুম। তো এইটারে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা এক ধরনের কনস্পিরেসি, রাইট, এক্স্যাক্টলি। তো এই এই ধরনের পলিটিক্যালি মোটিভেটেড গুলা, আর সমস্যা হয়েছে কি যে আমি না, সেটাই উই আমি আর তোমার ওই কথা সূত্র ধরে বলতেছি যে এটা ইটস এ মানে ডিজাইন্ড টু মানে ওভারথ্রো দ্য গভর্নমেন্ট। যে আনসারদের একটা জিনিস ছিল, এটাও ইটস অ্যান অ্যাটেম্প্ট। হ্যাঁ, যে আরো ক্যাওয়াস করে ইয়ে করে, কিন্তু কথা হচ্ছে এখন যেভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করে তাদেরকে বলা হচ্ছে যে এটা হবে, বা আরেকটা জিনিস হচ্ছে যে তারা ওটাও বুঝছে যে তারা বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে, কারণ আক্কেল তো কিছুটা হলে আসে। তারা যে বলে যে শাটডাউন যদি করে তাহলে যে কিসের মধ্যে পড়তে হবে তারাও সেটা ভালো করে বুঝে গেছে, কারণ তারা এটা তো। তবে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, যেমন গোপালগঞ্জে হচ্ছে, এখানে হচ্ছে, সেখানে হচ্ছে এটা। তো না, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই থাকবে, কারণ হুম, গত সরকারকে হ্যাঁ। আমরা তো না, ভালোভাবে এখন দেখছি। আজকে আমরা ওই বাংলাদেশের যে ওভারঅল পরিস্থিতি ওটার উপরেই কি কি হতে পারে এবং কি কি করা যেতে পারে ওটার উপর বেসলি ইয়ে করবো। তো এখন আমি আমার ফ্রেন্ড যে আবুল আহসান আছে, সে কিছু বলুক, আমরা শুনি তার কথা। ইয়েস। আচ্ছা, এখন আমি যে আলোচনা যেটা বুঝলাম, হুম। ওই যে ভাগ্নে বা তুমি হুম। যেটা বলতেছো হুম। ডক্টরস ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, হুম। এখানে কিন্তু বোথ সাইড একটা ব্যাপার আছে। হুম।
একটা ব্যাপার হচ্ছে আমরা এটা অনেক আগে থেকে দেখে আসছি, ডক্টরদের একটা অ্যাটিচিউড, হুম, তাদের কিন্তু একটা নেগলিজেন্সি দেখা যায়। রাইট। নেগলিজেন্সি দেখা হুম। যায়, এটা অনেক আগে থেকেই। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি এখন একটা সেকেন্ড, তোমার এখানে আমি একটা কথা বলে নিই, এখানে আমার জিনিসটা বলি। আমরা তো একেবারে ছোটবেলার ফ্রেন্ড, তো আমরা জি, একই পাড়ায় থাকতাম। তো ওদের বাসায় একটা ছেলে ছিল, কাজ করতো, সামাদ নাম মনে হয়, খুব সম্ভবত। হ্যাঁ, ওই যে ছাদে ছাদে হ্যাঁ, থেকে, হ্যাঁ, সামাদ, সামাদ নাম ছিল। হ্যাঁ, ওই ছেলে ছাদের থেকে পড়ে মারা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই ছাদের থেকে পরে ধাপ করে ও বাসায় ছিল, তারপর আওয়াজ শুনে নিচে দেখে, এখানে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে গেছে। ওখানে নিয়ে তাকে মরা, মানে মরে গেছে। পরে আমি হ্যাঁ, খবরে গেলাম, ওর সাথে গেলাম, হসপিটালে গেলাম, ওখানে দেখি তার লাশটা ফেলে রাখা আছে, শুয়ে আছে। এবং এখানে ডাক্তার আসছে, তাদের কোনো মাথা ব্যথা নাই, কিছু না। কিন্তু ওই অন্য একটা জায়গায় একটা মেয়ে ডাক্তারি পরে, সে আবার গাউন পরা, ডাক্তারি অ্যাপ্রন পরা, বসে আছে, ফর্সা পা দুটা এর মধ্যে আবার একটু ব্যান্ডেজ করা। ওইটা নিয়ে তাদের মহা কৌতূহল, সমস্ত কিছু, যত অ্যাটেনশন ওইদিকে। তো ওইটা আমাদের কাছে ইয়ে লাগছে, ও যে কথাটা বললো, আমি ওইটাই বললাম যে আসলে হুম। ওদের মধ্যে কিছুটা ইয়ে আসে আর কি, সহানুভূতির অভাবটা খুব বেশি আমার কাছে মনে হয়। অভাবটা বেশি আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা আছে। আর এটা থাকবে, এটা আরেকটা কারণ যে আমাদের এত প্রেসার হ্যাঁ, রুগী, মানে ইন প্রপোর্শন টু ডক্টরস এন্ড পেশেন্টস, এত প্রেসার ডাক্তাররা মাথায় রাখতে পারে না। তবে সবসময় দেখা যায় কি, এটা সময়কে সবাই ব্যবহার করে। হ্যাঁ, সময়কে সবসময় ব্যবহার করে। এই ঘটনা আগেও ঘটেছে, ডাক্তারকে নেগলিজেন্স, ডাক্তার মার খাইছে, ডাক্তাররাও মারামারি করছে লাঠি নিয়ে, মানে হুইচ ইজ ভেরি মাচ, মানে দেখতেও কেমন বাজে লাগছে যে ডাক্তাররা লাঠি হাতে মারছে, হ্যাঁ। অ্যাটেন্ডেন্সের সাথে মারামারি করতেছে। হ্যাঁ। এটা ডাক্তার ক্যানট ডু দ্যাট, হ্যাঁ, পেশেন্টের। ডাক্তারও একটা ওই তারপর টাইপের কোন একটা পলিটিক্যাল, মেডিকেল কলেজের প্রিন্সিপাল আবার ছাত্রদেরকে হুঙ্কার দেয়, পিস্তল দেখায়, কি যেন কয়েকদিন পিস্তল আগে দেখায়, ঘটনা। ইয়ে দেখায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো টোটাল সিচুয়েশনটা এখন এরম হয়েছে, হুম, এখন সবাই চাচ্ছে যার যার ইয়াটাকে ক্যাপিটালাইজ করা খুব সহজ। হ্যাঁ, এখনকার যে বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ। বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কারখানা, বিভিন্ন জায়গায় হুম, যাদের যাদের মানে দাবিগুলা উত্থাপন করছে, গভর্নমেন্ট তাকে মেনে নিচ্ছে কুইক, হুম, যাতে কোনো রকম ফার্দার ইয়া না হতে পারে। হুম। এখন এই সিচুয়েশনটা অনেকে বুঝে গেছে। আর ডাক্তারও বুঝছে যে আমরা যদি টোটাল শাটডাউন করি, তাহলে হবে কি, ওরা জানে, দে নো যে একটা টোটাল শাটডাউন করলে যে দেশের কি অবস্থা হবে, 17 কোটি লোকের মানুষের দেশের কি অবস্থা হবে, বিপদ। এবং তারা তাদের এই জিনিসটাকে ক্যাপিটালাইজ করে তারা ইয়া করছে। ওই যে তুমি যেটা বলতেছিলা যে দুটা ডাক্তারকে মারছে, ঠিক আছে, তাদেরকে সরি বলে ইয়া করে, এটা সরি ক্ষতিপূরণ বলে দিয়ে ইয়া করে দেওয়া, মানিটারি এটা একটা এটা দিয়ে। নর্মালাইজ করে নেওয়া বা হুম, নিউট্রালাইজ করে নিতে পারতো, রাইট। বাট দে ডিডন্ট ডু দ্যাট। হ্যাঁ, কিন্তু এই ধরনের মানসিকতা, মেন্টালিটি ঠিক এক্সিস্ট করে না বাংলাদেশে। বাংলাদেশে যে যার মতো মানে, আর হুম। বিশেষ করে এই এই অবস্থাতে, এই অবস্থাতে সবাই তার ইয়াটা নিয়ে নিচ্ছে, সুযোগটা নিয়ে এখানে নিচ্ছে। মানে আমার কথা হচ্ছে কি, এখানে আমার প্রশ্ন ছিল যে হাউ ডিড দ্য গভর্নমেন্ট হ্যান্ডেল ইট, সরকার এটা কিভাবে হ্যান্ডেল, মানে বাংলাটা কি, মানে কিভাবে সামনে। মানে ঠিক করতে পারতো, মানে রাইট, কিভাবে হ্যাঁ, তারা ম্যানেজ এটা করতে কিভাবে পারতো, ম্যানেজ টেক করতে পারতো কেয়ার কিভাবে। করলো, রাইট। এখন এখানে হ্যাঁ, প্রশ্নটা আমি বলি, আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এটা যদি এরকম হতো যে যারা ইয়ে হয়েছে তাদের সরকার থেকে বললো যে ঠিক আছে বাবা, এটা হয়ে গেছে, সবারই একটা আমরা অবস্থা, যার গেছে সে তো বুঝে, হয়তো তার মাথা ঠিক নাই, তার ফ্যামিলির কেউ মারা গেছে, তারা এটা করে ফেলছে। এক্স্যাক্টলি, আচ্ছা, এক্স্যাক্টলি। তো এটার ক্ষেত্রে তাদের হয়ে আমরা সরি বলছি, তোমার যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতি হয়েছে, আমরা যে ক্ষতিপূরণ দিলাম, এই সেই দিয়ে ওদেরকে বলে দেখো, তোমাদের কারণে আজকে আমরা এই টাকাটা ওদেরকে দিতে হচ্ছে, তোমরা তোমরা এখান থেকে তারপরে সরকার কিন্তু একটা পুরো নেশন ওয়াইড একটা সতর্কবাণী দিত যে তোমরা এই ধরনের কিন্তু করবে না, করলে তোমাদের জন্য কিন্তু চিকিৎসা, বুঝছো তো, তোমাদের ক্ষেত্রে এই চিকিৎসা কিন্তু বন্ধ হয়ে যাবে, যে ডোন্ট ডু দ্যাট। এই রাইট, জিনিসটা কিন্তু করতে পারতো, সেটা সরকার করে নাই। আমার কথা হলো এইখানেই ব্যর্থতা না সরকারের, কারণ এখন যে যে আসবে তার মতো করে একটা দাবি নিয়ে আসবে। এখানে হ্যাঁ, সরকার হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস করতে পারতো, যে যে সমস্ত জরুরি সেবাগুলি, নার্স যদি এখন আসে, এখন যদি ফায়ার সার্ভিস বলে, হ্যাঁ, পুলিশ বলে, এই যে অবস্থাগুলি, কিন্তু কথা হচ্ছে কি, যে মানুষ বেকায়দার মধ্যে পড়লে সবকিছু হ্যান্ডেল করতে পারে। যেমন বাংলাদেশের পুলিশ নাই, কিন্তু দেশ চলে নাই, ছেলেপেলেরা নিজেরা নেমে তো পাহাড়া টাহারা দিয়ে সবকিছু ইয়ে করছে। তো কাজেই মানে সরকার কিন্তু এতটা নতজানুমূলক অবস্থায় নাই, যেটা আমাদের উপদেষ্টারা করতেছে, তারা কেন জানি সামহাও, আমি যেটা দেখছি, আমি কথা কথা বলি এখানে, প্রথমে যখন হুম, আসছে, মানে একমাত্র ডক্টর ইউনূস ছাড়া, উনি তো অমায়িক এবং বর্ষিয়ান সব দিক দিয়ে,
বাকি যারা আছে তাদের মধ্যে আমি কিন্তু একটা হাম্বরা ভাব দেখছি, যেটা আমার কাছে প্রথমেই পছন্দ হয়নি, টু টেল ইউ অনেস্টলি। যেমন এখানে তো এই যার ফলে যখন যে ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হাসান সাহেব বললেন যে উনি উনার মতো করে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু উনি এটা বলার আগে উনি কিন্তু বুঝে নাই যে আমরা এখানে আসছি তত্ত্বাবধায়ক, মানে অ্যাডভাইজার হিসেবে, উপদেষ্টা হিসেবে তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকারও না অ্যাকচুয়ালি, অন্তর্বর্তীকালীন সরকার এই পদে আমরা আসছি। উই আর উই আর ভেস্টেড উইথ সাম রেসপন্সিবিলিটি। হ্যাঁ, কি রেসপন্সিবিলিটি? যে এই আন্দোলনের ফলটা যাতে নস্যাৎ না হয়। হ্যাঁ, তো এই আন্দোলনের ফলটা কি? এই পুরো আন্দোলনটাই ছিল কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে। কিভাবে আমি বলি আওয়ামী লীগের এগেনস্টে? আওয়ামী লীগের এগেনস্টে যে আওয়ামী লীগ সরকারের কাছে তারা দাবি জানাইছে কতগুলি কোটা আন্দোলনের বিরুদ্ধে, জাস্টিফাইড। এটা সরকার মানে না, এবং এটার জন্য তাদের উপর এত অত্যাচার মাত্রা দিছে। এগুলি করতে করতে উল্টাপাল্টা বক্তব্য থেকে শুরু করে এটা বিশাল এক আন্দোলনে চলে গেছে, যার ফলে এটা আর তখন এই কোটা আন্দোলনের সীমাবদ্ধ থাকে না, এটা হয়ে গেছে সরকার উৎখাতের। এই সরকারকে যখন উৎখাত করে দেওয়া হয়েছে, তার মানে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দেওয়া হয়েছে। এখানে উনি সাকাত সাহেব এসে উনি যখন বলতেছে যে আমি শেখ হাসিনাকে শ্রদ্ধা করি, আচ্ছা আপনি করেন, বাট আপনি এইটা জনসমক্ষে বলতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু যিনি এত মানুষকে মারার হুকুম টুকুম দিয়ে সবকিছু দিয়ে চলে গেছে, হ্যাঁ, যে সমস্ত ছাত্রদেরকে বিভিন্ন ধরনের কথা বলে রাজাকারের নাতিপুতি, যাই হোক, এটা করে চলে গেছে, এটা ওনার বলা উচিত হলো না। আবার এদিক দিয়ে আসিফ নজরুল সাহেব, উনি এগুলো কি করতেছে আমি তো বুঝি না, ওনার মাথার কি ঠিক আছে নাকি? হইতে পারে লয়ার অধ্যাপক এই সেই ইয়ে কয়, কিন্তু উনিও এসা এখন আওয়ামী লীগকে না করা যাবে না। আচ্ছা, আওয়ামী লীগকে যদি না করা যায়, তো যখন জামাতকে নিষিদ্ধ করা ছিল তখন তুমি কথা বলো নাই কেন? হ্যাঁ, আর এখন উনি বলবে যে এটা নিষিদ্ধ করা যাবে না। তো নিষিদ্ধ, আচ্ছা, তারপরে জামাত বাংলাদেশ, পাকিস্তানি ইসলাম, জামাত ইসলাম পাকিস্তানিকে নিষিদ্ধ করেছে, কেউ কোনো কথা বলে নাই। আচ্ছা, মুসলিম লীগ, এই মুসলিম লীগ দলটা কিন্তু পুরা পাকিস্তানকে আন্দোলন করে করে এটা আহ, পাকিস্তান হয়েছে কিন্তু মুসলিম লীগের মাধ্যমেই, এবং এটাতে সবাই মেম্বার ছিল, ইভেন ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান সহ সবাই ছিল। হ্যাঁ, তো এখন সেই মুসলিম লীগ এখন কি হয়ে গেছে? যে মুসলিম লীগ আর এখন নাই। তারা বলতেছে যে তারা জনগণের এগেনস্টে যায়, আর এটা মানুষের ধারণা। কিন্তু আমি আমি আমার কথা হলো, আমরা যদি টেকনিক্যালি চিন্তা করি, মুসলিম লীগের কিন্তু অধিকার ছিল যে আমরা পাকিস্তান চাই, বাংলাদেশ চাই না, কারণ এটা তাদের পলিটিক্যাল ইনহেরিটেন্স, বাপের সম্পত্তির মতোই। মুসলিম লীগ যদি বলে যে আমরা আন্দোলন করে পাকিস্তান করছি, আমরা পাকিস্তানে থাকবো, আমরা ভারত বাংলাদেশ হব না, এটা তাদের রাইট আছে, তারা বলতে পারে। আর মুসলিম লীগের এগেন্সে কি কোনো অভিযোগ আছে যে তারা যুদ্ধ করছে অস্ত্র হাতে? যুদ্ধ হাতে তো অস্ত্র হাতে নিয়ে করে নাই। কিন্তু মানুষজন তাদেরকে রিজেক্ট করছে যে তোমরা আমাদের স্বাধীনতার পক্ষে গেছো, কারণ স্বাধীনতার পক্ষে মানুষের এত একটা সমর্থন ছিল। তো সেই হিসাবেই, তো এই যে আমার কথা হলো যে এই যে আমাদের সরকাররা, উপদেষ্টারা, তারা যেভাবে হ্যান্ডেল করতেছে, সামহাও আমি দেখলাম যে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। যার ফলে আমরা একটা ভাবলাম যে একটা বসে এই ধরনের একটা আলোচনা করি, কারণ আরো অনেক টপিক আসবে যেগুলি আমরা যদি ইয়ে করি। আমি যেমন একটাতে বলছি যে এই যে আরেকটা জিনিস কি, যে আরেকটা জিনিস করতে হবে যে কিভাবে এই ভবিষ্যতের এই ডাক্তারদের এটা হলে সামাল দেওয়া যায়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছাত্র আছে না, তারা কি উন কেয়ার করতে পারে না? ওরা ম্যানেজ করতে পারে না? আগে তো আমরা দেখি কম্পাউন্ডার ওরা ইয়ে করতো, তাই না? আমার যে আহ, সুই সুই সুতা দিয়ে তো কম্পাউন্ডারও সেলাই দিত। তো যারা হুম। মেডিকেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা, তারা কি সার্ভিস দিতে পারবে না, উন কেয়ার করতে পারবে না? ডেফিনেটলি পারবে। দরকার এরকম সিচুয়েশন অ্যারেঞ্জ করলে তোমরা এসে ইয়ে করো, তোমাদের কিছু টাকা দেওয়া হবে তোমাদের পরিশ্রমের জন্য, বাট ইউ হোল্ড দ্য কান্ট্রি, ইউ হোল্ড দ্য ইনস্টিটিউশন, ইউ হোল্ড দ্য হেলথ কেয়ার ডিপার্টমেন্ট। ঠিক এমনভাবে প্রত্যেকটা সেক্টরে কারা যদি এরকম করতে যায়, সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকার দরকার। তা না হলে, আগে থেকে না করে রাখলে এটা হলে ইউ ক্যানট হ্যান্ডেল ইট। তো এইটাই তো আমার। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বললাম, তুমি এখন কিছু বলো শুনি। না, না, ওকে, ওকে, না, ঠিকই বলছো, হুম, ঠিকই বলছো। তা আসলে এই কেয়ারেটিক জিনিসগুলা বা হুম, আমি বিশেষ করে মনে করি যে সবকিছু সলিউশন তো আছেই, সুন্দর সলিউশনে আছে, হুম, যেখানে কিছু কিছু জায়গায় কিছু কিছুতে আগায় আসতে হবে। হুম, যেমন ডাক্তারদের একটা ইথিক্স আছে, হ্যাঁ, তারা একটা ইথিক্স নিয়ে তাদের চলা উচিত। দে আর নট জেনারেল জেনারেল পাবলিক, ঠিক আছে? তাদের যে ইথিক্সটাকে মূল্যায়ন করতে হবে। সাইড বাই সাইড যারা অ্যাটেন্ডেন্স তারা একটু এক্সাইটেড থাকে, ধরো আমার
ভাই বা আমার আচ্ছা, বোন বা আমার আমি বাবা এখানে মাকে দিল। দোস্ত, হ্যাঁ, আমি এখানে হ্যাঁ, একটা কথা বলে রাখি। তুমি যখন এই যে ডাক্তারদের এথিক্স এর কথাটা বললা, এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেই জন্য আমি বলতেছি। এই যে পাকিস্তান ও করে একটা গুজরাটি ডাক্তারের কাছে, যেই ডাক্তার ছিল মোহাম্মদ আলী জিন্নার চিকিৎসক, এবং ডক্টর মোহাম্মদ আলী জিন্নার রেজাল্ট টেস্ট সবকিছু ইয়ে করে, আমার শুনতেছো না জি জিনিসটা? মামা। হুম, হুম, হ্যাঁ। হুম, তো এই ইয়ে করে জিন্নারে বললো যে তোমার তো যক্ষ্মা হয়ে গেছে, তোমার ডেইজ আর নাম্বার, তুমি আর একদিনের মানে এক বছর বেশি বাঁচবা না, বলে দিচ্ছে টোটালি। তখন জিন্না বলছে ওকে, বাট জাস্ট কিপ ইট শাট, কাউকে বলবা না, তুমি এটা চুপ তোমার মধ্যে রাখবা। বলে হ্যাঁ আমি এটা করবো, কারণ এটা আমার প্রফেশনাল এথিক্স, পেশেন্টের প্রাইভেসি আমি রক্ষা করবো। সে একটা ওই মুহূর্তে যদি এটা লিক হইতো যে জিন্না ইজ ডাইং অফ টিউবারকিউলোসিস, হ্যাঁ, রাইট, ওরা আন্দোলন টান্দোলন পিছাইয়া তখন আর পাকিস্তান হওয়া লাগতো না, পুরা। হ্যাঁ। তো এই হলো ডাক্তারের এথিক্স। তো তোমার ওটাই বললো যে ডাক্তারের এথিক্স মানে বড় মারাত্মক। পেশেন্টের প্রাইভেসি, পেশেন্টের কেয়ারের জন্য সবকিছু মিলায় ইটস ইটস ইয়ার। রাইট, আর হ্যাঁ, যারা আসল ডাক্তার, তারা কিন্তু ধর্ম টর্ম এগুলি নিয়ে কিন্তু তারা ইয়া না, তারা তারা প্রফেশনাল দেয়ার এথিক্যাল। হ্যাঁ, ওইটাই হুম, হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, হুম। বলো এখন। তা এখন এই ডাক্তারদের যে এথিক্স এর সাইডটা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে আমরা যারা মানে যারা অ্যাটেন্ডেন্ট বা যারা পেশেন্ট, হুম। আমরা খুব একটু এক্সাইটেড থাকি। হ্যাঁ, আমরাও কিন্তু বুঝতে চাই না হুম। যে কতটা প্রেসারে একটা হসপিটালে ডাক্তাররা থাকে। হ্যাঁ, এই যে আমাদের ভাগিনা যে বললো কথাটা, খুব ভালো কথা বলছে যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম এই ঘটনা ঘটেছে। এই ঘটনা 14-15 বছর ধরে ঘটছে, মারামারি ইয়ে টিয়ে। তো এগুলাকে সলিউশনের জন্য আহ, মানুষের মরালিটি, মেন্টালিটি, এগুলাকে কিভাবে বুস্ট আপ করা যায়, এগুলাকে করতে হবে। হুম। আদারওয়াইজ এরকম চলতেই থাকবে। আর ওইটা কিন্তু সলিউশন না দোস্ত, যে স্টুডেন্ট দিয়ে একটা ফোর্স অফ রেখে স্টুডেন্ট দিয়ে আমি তাকে ইয়ে করব। হ্যাঁ, এইটা ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট আমাদের দেশের ক্ষেত্রে, না না না, এখানে বাংলাদেশের আমি এই ক্ষেত্রে। একটা জায়গায় বলি, আমি বলছি যে এই জিনিসটা দে ক্যান মেক ইট রেডি, এরকম একটা টিম রেডি করতে পারে, চেক অ্যান্ড ব্যালেন্স। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ, হ্যাঁ, জায়গায় আছে, এটা সব জায়গায় হ্যাঁ, আছে। কি যদি এরকম হয় যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি জিনিস, কোনোখানে যদি হ্যাঁ, বন্যা হয় ইয়া, ঠিক এই মতো লাই, যে কোনো ইমার্জেন্সি সেক্টরে যদি কোনো কিছু হয় কি করবে, ফায়ার সার্ভিসের লোক পাওয়া যাচ্ছে না কি করবে, রাইট, বন্যার ক্ষেত্রে কি করবে। এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্ট তো ছাত্ররা দেখাই দিছে। তারা তারা কি পটিমাইন্দা চিকিৎসা করে না ছাত্রদের, আহত ছাত্রদের? তুমি কি মনে করছো সব কি হসপিটালে নিয়ে চিকিৎসা করছে? পটি বাঁধছে না সব দিক দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, পটি বাঁধে, দিস ইজ হোয়াট ইট ইজ। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অ্যান্ড ইনভেনশন, নেসেসিটি ইজ এক্স্যাক্টলি। দ্য মাদার হ্যাঁ, অফ ডিসকোর্স, বা যেটাই বলো না কেন, ওয়ে আউট, হ্যাঁ, হ্যাঁ, এভরিথিং। হ্যাঁ, সেটাই। তো এখন আমার আমার একটু কথা বলুক, তারপরে আবার তোমার কাছে আসতেছি আর কি কাকু। ঠিক হুম, আছে? আমার হুম, জি মামা। না না, এটাই। আমি আম, মামার কথাটা, হাসান মামার কথাটা শুনতেছিলাম। আসলেই উনি উনি যে কথাটা বললো পারফেক্ট। মানে আমার হুম। মনে হচ্ছে যে বাংলাদেশের এই যে, যেমন ধরেন আমরা এখানে তিনজন আছি, রাইট? হুম। তিনজনই কিন্তু বুঝতে পারতেছি যে বাংলাদেশে কোথায় কোথা থেকে সুতাটা আসতেছে, কোথায় লাটাই, কোথায় ঘড়ি। হুম। কারণ সরকার ক্ষমতা থেকে গেল, তারপরে মাইনরিটির উপর হামলা শুরু হইলো হুম। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে। জুডিশিয়াল কু হইলো, আনসারের মানে এই একের পর এক যেটা ঘটতেছে, আহ, হুম। মানে সবকিছু আউট অফ দ্য ব্লু। আর এটা ঘটতে থাকবে ইন ফিউচার। তবে আমার একটা জিনিস ভালো লাগতেছে যে হুম। এই যে যেমন ডাক্তারদের অনুষ্ঠান, সরি, ধর্মঘটের কারণে অনেকে কষ্ট পাচ্ছে। উপদেশটা সাথে সাথে বিকাল 3টার সময়, মানে ধর্মঘটের যখন আহ্বান করলো, বিকাল 3টার সময় উপদেশটা ওদের সাথে ওদের সবাইকে নিয়ে বসলো, ইনক্লুডিং পরিচালক, ডিরেক্টর অফ ডিএমসি, ডিরেক্টর অফ সিএমসি। তো ওদেরকে নিয়ে যখন বসলো, বসে কথাবার্তা বললো যে তোমাদের দাবি কি। ওরা বললো যে হুম। কোনো সরকার আমাদের কথা শুনে না। তাহলে তোমরা, ঠিক আছে, ওই সরকারগুলোর আমলে এরকম টোটাল শাটডাউন দিলা না কেন? হুম। তাদের কথা হচ্ছে যে আমরা যে দাবি দাওয়া নিয়ে আসি, ডাক্তারদের উপর অ্যাটাক হচ্ছে,
কোনো সরকার শোনে না, এই কারণে আমরা টোটাল শাটডাউন দিচ্ছি। পারফেক্ট। তুমি আওয়ামী লীগের সরকারের সময় দিতে পারতো, তুমি বিএনপি সময়, তত্ত্বাবধায়কের সময়, এখনই কেন, এই মুহূর্তে কেন? তো এই ধরনের মানে ওই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু সলিউশন করা যায়, দ্যাটস দ্য পারফেক্ট ওয়ে। মানে আমরা সিভিলাইজড, আমাদের প্রথম স্টেপ হবে টক, ডায়ালগ। আমাদের সেকেন্ড স্টেপ হবে, ইফ দেয়ার ইজ নাথিং ওয়ার্কিং অন দ্য ডায়ালগ, গিভ মি এ রিটেন ওয়ার্নিং। হুম, রিটেন ওয়ার্নিং এ কাজ হচ্ছে না, তখন ঠিক আছে, আমি আম, তোমারে মানে আপনাকে মুখে বলছি, আপনাকে লিখিত দিছি, কোনো কাজ হুম, হয়নি, তখন আমি মাঠ দখল করব, তখন আমি প্রোটেস্ট করব। হুম। তারপরে প্রোটেস্টে কাজ হচ্ছে না, দেন আই ক্যান হ্যাঁ, ডু কমপ্লিট শাটডাউন। হ্যাঁ, জি। হ্যাঁ, কি বলবো না। হাসান মামা, আপনার আপনার হ্যাঁ কি মনে হয়? না, না, হ্যাঁ, তুমি না, না, ইয়ে করতে থাকো। পারফেক্ট, পারফেক্ট। প্রত্যেকটা একটা স্টেপ থাকবে, জি, পরপর স্টেপ থাকবে। সেই স্টেপ গুলা ফলো করে আপনি পারফেক্ট বলতেছেন, স্টেপ গুলাকে ফলো করে ফাইনাল স্টেপে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এই যে কোটা সংস্কার আন্দোলন শুরু হ্যাঁ, হইলো, মানে আমাদের রাইট, দাবি কোটা ইয়া করতে হবে। প্রথমে লিখিত দেয়া হয়েছে, শোনে নাই। হ্যাঁ। তারপরে আপনার পরে আস্তে আস্তে মিছিল, মিটিং, তারপরে সরকার যখন গুলি চালাইলো, তখন রক্তের প্রতিশোধ, মানে তখন তো আর তো করার হ্যাঁ, কিছু নাই। যেটা হয়, যেটা হয় সেটা হয়েছে। জি, না, এটাই এটাই করা উচিত, এবং দিস ইজ দ্য ওয়ে, মানে বেস্ট ওয়ে। জি। এখন আমাদের কিছু কিছু দুঃখজনক জিনিস থাকে কি, আমরা খুব অপরচুনিস্ট হুম, যে কোনো ব্যাপারে। এই যে গভর্নমেন্টটা নতুন আসছে, প্রথমে একরকম লাগছে, আরেকজন লাগছে, তবে এটাকে হ্যান্ডেল করার মতো আহ হুম, ক্যাপাসিটিও থাকতে হবে। আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক হাই। হুম। জি, আমরা চাচ্ছি উইদিন ভেরি শর্ট টাইম যে উই ওয়ান্ট টু সি বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট কান্ট্রি, বাট হুইচ ইজ নট পসিবল। কেন, এখানে তো ওরাই আছে, ওই ভূতগুলাই তো আছে সব, হুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াতে সরাচ্ছে, নড়াচ্ছে। বাট তাদেরকে একটু সময় দিতে হবে যদি আমরা কোনো রেজাল্ট আশা করি। বাট উই ডোন্ট নো যে ভালো রেজাল্ট পাবো কি খারাপ রেজাল্ট পাবো, সেটা জানি না। তবে যে কোনো অবস্থায় যে কোনো মানুষকে একটা সময় দিতে হয়। জি। না, আর পারফেক্ট। এত 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 প্রবলেম মানে আমাদের দেশে, মানে বলার মতো না। আপনি ঘর থেকে বের হবেন, তো আপনার প্রবলেম আপনার চোখে পড়া শুরু করবে। রাস্তায় বের হবেন, প্রবলেম চলে, মানে দেয়ার আর থাউজেন্ডস প্রবলেম। মানে এটার কোনো শেষ নাই। মানে ইভেন একটা লোক যে যাচ্ছে, সেও তাকে আরেকটা ধাক্কা মারতেছে। হুম, এটাও এখনো শেখে নাই যে আমি কেন হাঁটতে যে একটা লোকের সাথে আমার ধাক্কা খাবে, সেই লোকটা একটা মানে আমি একটা ছোট থেকে বলছি আর কি, এইভাবে যেটা আপনি আগাতে থাকেন উপর দিকে, আপনি প্রবলেম ছাড়া কিছু দেখবেন না। জি। বেটার কিছু আমি দেখি না কোনো ক্ষেত্রে, কোনো ফিল্ডে, কোনো ইয়াতে এটা ভালো কিছু যে গিয়ে একটা স্যাটিসফ্যাকশন পাবো, আমি দেখি না। আচ্ছা। বাট এটা হাউ দে ক্যান হ্যান্ডেল, হাউ দে ক্যান ম্যানেজ। আর এত হাই লেভেলের লোকরা এত লো কাজ করে, হুম, যেটা খুব দুঃখজনক। রাইট। এটা আমরা আমরা যখন ছোট ছিলাম, আমরা টিচারদের মনে করতাম যে দে আর মানে মানে অন্য ধরনের হিউম্যান। হুম, ডাক্তারদের আমাদের শিখাইছে স্কুলে, আমরা রচনা লিখতাম যে ডাক্তার পেশায় যাওয়ার আগে তাকে ইয়ে করতে হবে যে আমি দেশের জন্য দরকার হলে ইয়ে করে ফেলবো। আচ্ছা, ইঞ্জিনিয়ারদের এই ধরনের শেখানো হতো। কিন্তু দিস গাইজ আর ডুইং, মানে তারা যে করতেছে যে সমস্ত জিনিসগুলা, মানে নিজের কাছে আশ্চর্য লাগে যে ওয়েদার দে আর ডক্টর, ওয়েদার দে আর ইঞ্জিনিয়ার, ওয়েদার দে আর ব্যুরোক্র্যাটস, মানে আশ্চর্য ধরনের ব্যাপার। মানে আমাদের মেন্টালিটিটা একেবারে নষ্ট হয়ে গেছে। এখন জি। আমি মনে করি যে খুব কুইক যে একটা খুব ভালো কিছু পেয়ে যাব ফট করে, এটা হচ্ছে মানে এটা সম্ভব না। এটা সময় দিতে হবে এবং আরো হার্ড হইতে হবে। যেই রুল করুক, যেই চালাক, যেই ব্যবস্থা করুক, এত সফট, এত চিন্তা ভাবনা করার মতো সময় নাই। ভেরি স্ট্রং ডিসিশন নিতে হবে, স্ট্রং অ্যাকশন নিতে হবে, তাহলে কিছু ভালো কিছু আশা করা যাবে, ভালো কিছু আচ্ছা, দেখা যাবে। না, আমি বুঝলাম। এখন আমি আমি একটা কথা বলি। আমার কথা হলো, বেশ কিছুদিন আগে আমি একটা শব্দ পাইছিলাম একজনের লেখার মধ্যে। তো কবিতার মধ্যে যে, ওটা আমি প্রথম শুনছি আগে না, ঔচিতব্য বোধ নিয়ে। আমি তো ধাক্কা খেয়ে গেলাম। ঔচিতব্য মানে জিনিসটা হলো উচিত বোধ নিয়ে কথা বলার দিন আর শেষ হয়ে গেছে আর কি।
বাংলাদেশের এই একটা কমন সেন্স, কারো পক্ষে আর এখন ঔচিত্যবোধ নিয়ে তারা কথা বলবে না। আর এখন এমন একটা অবস্থা, এই যে রিজনিং করা, কাউকে রিজনিং দিয়ে বলা, এটা যদি হইতো, হ্যাঁ, তাহলে এটা তো অনেক আগেই হইতো। একটা কথা আছে, প্রবাদ আছে যে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইজ টু ওভারকাম অ্যান আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট দিতে থাকলে কেউ আর্গুমেন্ট দিয়ে তার ওটা বিজয়ী হয় না। কিন্তু এখানে কথা হচ্ছে, আসলে এখন আর্গুমেন্টের সময় নেই। আর্গুমেন্টের সময় নেই। আরেকটা কথা, ফর ফর এক্সাম্পল আমি বলি, একটা এটার সাথে রিলেটেড কিনা আমি জানি না, বাট টার্কি যখন স্বাধীন হলো, তো মোস্তফা কামাল পাশা সে দেখলো যে পড়াশোনার উন্নতির জন্য এই টার্কির যে অ্যালফাবেট, যেটা অ্যারাবিক অ্যালফাবেটে আগে কিন্তু টার্কিশ লেখা হতো, টার্কিশ ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক অ্যালফাবেটে লেখা হতো। তো সে বললো না, এটাকে রোমান অ্যালফাবেটে নিয়ে আসতে হবে। টার্কি কিন্তু এখন টার্কিশ ল্যাঙ্গুয়েজ রোমান অ্যালফাবেটে লেখা হয়। তো সব স্কলারদেরকে ডাকলো, ডাকার পরে বলল যে তোমরা এইটা টার্কিশ ল্যাঙ্গুয়েজটাকে পুরা রোমান হরফে নিয়ে আসো, এই আলিফ বেতে সি দিয়ে এটা হবে না। আচ্ছা, তো আমাকে জানাও, তোমরা চিন্তা ভাবনা করে আমাকে জানাও কতদিন লাগবে। তো তারা বলছে আমাকে এই কয়দিনের মধ্যে জানায় দাও। তো ওরা চিন্তা ভাবনা করে আয়সা বললো, এই আমাদের দেশের টাস্ক ফোর্সের মতো কমিটি টমিটি এসে বলে না, এগুলি এগুলি। তো ওরা এসে বললো 7 বছর লাগবে। তো মোস্তফা কামাল পাশা কোসে মেক ইট হ্যাপেন ইন 7 ডেজ, 7 দিনের মধ্যে করে লই আমি। বিলিভ ইট, এটা ইতিহাসে এরা স্কলাররা বলছে এটা 7 দিন 7 বছর লাগবে, সে কইছে এটা 7 দিনের মধ্যে করে নিয়ে আসুন। এখন টার্কিশ ল্যাঙ্গুয়েজটা এই অ্যারাবিক অ্যালফাবেট থেকে ইংলিশ অ্যালফাবেটে চলে গেল রোমান অ্যালফাবেটে 7 দিনের ভিতরে। এই যে আমাদের দেশে বিভিন্ন তদন্ত কমিটি হয়, এই কমিটি হয়, সেই কমিটি হয়, হ্যাঁ, অনুসন্ধান যদি কয় রিপোর্ট দিতে দিতে এত দিনের মধ্যে দিবি, স্টিপুলেশন এর মধ্যে করে দিতে হবে। হুম। তেমনি এই সরকার আসলে আগের থেকে মানে হোয়াট ইউ ওয়ান্ট টু সি, হ্যাঁ, এই কি জিনিসটা আমি দেখব, সেটা আমি দেখতে চাইলে আমার কি লাগবে। ফর এক্সাম্পল, আমি কম্পিউটার প্রোগ্রামের জানি না, ও আমান জানে, সে যে কম্পিউটার সব কিছুর মধ্যে তার খুব ভালো নলেজ। বাট আমি প্রোগ্রামিং সম্বন্ধে আমি একটা জিনিস একবার একটু নাক গলাতে যাই, আমি একটা জিনিস হচ্ছি যে প্রোগ্রামিং এর মেইন জিনিসটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আমরা যদি বটম আপ অ্যাপ্রোচ করতে যাই, তাহলে আমরা পদে পদে ধাক্কা খাবো। কিন্তু আমি যদি ফার্স্ট প্রোডাক্টটা এনভিশন করতে পারি যে টপ ডাউন, ফর এক্সাম্পল, এটা আমি কাচ্চি বিরিয়ানি খাবো। তা আমি কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে আমার ফার্স্ট জিনিস, আমি মানে খাইতে গেলে তো আমার তো একটা প্লেট লাগবে। তো আমার প্লেটের বন্দোবস্ত থাকতে হবে। আচ্ছা, প্লেটের বন্দোবস্ত হইলে ওখানে টেবিল লাগবে, টেবিলের মধ্যে কাচ্চি বিরিয়ানিটা রাখতে হবে। এখন কাচ্চি বিরিয়ানিটা যে রাখবে, এখন আমি কাচ্চি বিরিয়ানিটাকে দেখতেছি, এখন এখানে দেখতেছি সুন্দর, মানে লোভে লোভ লেগে যাচ্ছে। বহুদিন আমরা তো এইভাবে কাচ্চি বিরিয়ানি খাই না, বাংলাদেশে খাওয়া হয়, এখানে তো খাওয়া হয় না। তো ওই লাল লাল আলু, তারপর নরম নরম খাসির গোস্ত, হ্যাঁ, এই যে জিনিসগুলো ফ্লেভার ছড়াচ্ছে। তাহলে এখন আমার এই কাচ্চি বিরিয়ানি বানাইতে গেলে লাগবে আলু লাগবে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, খাসির গোস্ত লাগবে, দই লাগবে, এই লাগবে, এই করে সবগুলি একসাথে হয়ে এটা যখন হবে, ঠিক তেমনি আমি একটা সুন্দর একটা চলমান দেশ দেখতে চাই। তা এই চলমান দেশ দেখতে গেলে কি হবে, আমাকে দেখতে হবে যে আমার বাজারঘাট সুন্দর চলতেছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রয়ে গেছে, সে সরবরাহ ঠিক মতো আছে, লজিস্টিক্স ইজ ওয়ার্কিং, হ্যাঁ, মানে সব কিছু মিলে আমাকে ওই ধাপগুলি দেখতে হবে, এবং যার ফলে আমাকে ওইভাবে ধাপে ধাপে আসতে হবে আইসা। আচ্ছা, এর যার ফলে বলতে হবে কি, কিছু কিছু সার্ভিসকে বলতে হবে দিস সার্ভিসেস আর এসেনশিয়াল সার্ভিসেস। এই সমস্ত সার্ভিসে এখন আন্ডার নো ম্যাটার হোয়াট ইউ ক্যানট কল ফর স্ট্রাইক, এখন হবে না, ইটস টোটালি ব্যান। যেমন ডাক্তারের সেবা, হসপিটাল, নার্স বা হসপিটালের যে কোনো সার্ভিস, নো, এটা কোনো ধরনের ইয়ে হবে না। যদি কোনো সমস্যা হয়, ইউ ফার্স্ট লেট আস নো হোয়াট ইজ দ্য প্রবলেম, উইল সি ইফ ইউ ক্যান রিড্রেস ইট, আমরা এটা সমাধান করতে পারি কিনা। এগুলি একটার পর একটা চেক অ্যান্ড ব্যালেন্স না দিলে এই নিজেদের ভিতরে গন্ডগোল লাগতে লাগতে তো আমরা ধ্বংস হয়ে যাব। কাজে আমাদেরকে ওই জিনিসটার মধ্যে আসতে হবে, হোয়াট আর এসেনশিয়াল সার্ভিসেস,
what we can do, what we cannot do at all, period. We cannot do this. এই জিনিসগুলি ক্লাসিফাই করতে হবে। তা না করে আমাদের উপদেষ্টারা কি বলতেছে আমি জানি না, আর ডাজন্ট মেক এনি সেন্স টু মি, যে এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা যাবে না, ওইটা আরে আমাদের যে জিনিসগুলি করতে হবে, ফার্স্ট থিং দ্রব্যমূল্য স্থিতি রাখতে হবে। দ্রব্যমূল্য স্থিতি রাখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে লজিস্টিক্স, মালের পরিবহন সবকিছু মানে অল আর ইন্টার রিলেটেড। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আচ্ছা আচ্ছা এখানে গেলাম, এখন আমরা অন্য আরেকটা টপিকে যাব। তো তার আগে দোস্ত তোমার যদি কোনো কিছু থাকে বলো, তারপর আমার তুমি কিছু বলো, তারপর আমরা আরেকটা টপিকে যাবো আর কি, জাস্ট অল্পক্ষণের জন্য। আচ্ছা, আমাদের কি বলবে, মামা কি বলবে? হ্যাঁ মামা যে বলতে গেছে, মামাকে জিজ্ঞেস করো উনি হ্যাঁ বলবেন কিনা। মামা, আচ্ছা আমি আমি আসলে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার গত রাত্রে হ্যাঁ একটা প্রোগ্রাম ছিল, ঘুমও হয়নি আজকে রাত্রে। হ্যাঁ আবার আগামীকালকে সকালে অফিস আছে। হ্যাঁ এখন রাত 12টা বেজে গেছে, আমার ড্রপ করা লাগবে, কিন্তু আমি জাস্ট দুইটা কথা হ্যাঁ 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 বলতে গুড গুড। চাচ্ছিলাম ড্রপ হ্যাঁ করার আগে। হ্যাঁ হুম হ্যাঁ প্রথমত ধরেন, আসান মামা যেটা বলছেন, বিঙ্গো, মানে আপনার বিহেভিয়ার চেঞ্জ, হ্যাঁ ওইটা সময় লাগবে, অনেক সময় লাগবে। কারণ আমরা ছোটবেলা থেকে, আমি নিজেও বাংলাদেশে যখন বড় হয়েছি তখন দেখছি যে আহ, মানে আমরা আমেরিকা বসে রেসিস্ট রেসিস্ট করি, যে এখানে রেসিজম, ওইখানে রেসিজম। উই আর দ্য মোস্ট রেসিস্ট পিপল অন দ্য প্ল্যানেট। হুম রাইট মানে আমরা কাজের মহিলারে বাসায় একসাথে বসতে দিই না, হুম একসাথে খাওয়া দাওয়া করতে দিই না। তো বিহেভিয়ার চেঞ্জটা, আপনি যেটা বলছেন, হুম যদি আমরা বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি, আমাদের রুটটা মানে সামহাও রিস্ট্রাকচার করতে পারি, রি ইঞ্জিনিয়ারিং করতে পারি, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। কিন্তু এটা সময় লাগবে। শুরু শুরু যে হয়নি সেটা না মামা, আপনি হয়তো দেখছেন রিসেন্টলি হুট করে এয়ারপোর্টে প্রবাসীরা ভিআইপি সম্মান পাচ্ছে। তো হুম। এটা ওই শুরু কিন্তু উপর থেকে, মামা যেটা বলছে, টপ ডাউন অ্যাপ্রোচে শুরু হয়েছে অলরেডি। তো এটা আস্তে আস্তে স্প্রেড হ্যাঁ করবে। অনেক কাজ হচ্ছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, মানে হ্যাঁ ভালো কাজ হচ্ছে, রাইট। আর দ্বিতীয় হ্যাঁ কথাটা মামা, আমি একটু সরি, আপনি কিছু বলছিলেন মামা? না 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 না। আচ্ছা, না, দ্বিতীয় কথাটা আশিকুল মামার সাথে আমি একটু ডিসএগ্রি করব, যে আহ, ডাক্তাররা প্রোটেস্ট করবে না বা তাদের স্টপ করে দেওয়া হবে, তাইলে কিন্তু ডেমোক্রেসিটা থাকতেছে না। মানে আমরা হাসিনার আমলে দেখে আসছি যে আম, কোনো প্রোটেস্ট, কোনো ইয়া করতে হলে সাথে সাথে সমূলে উৎপাটন করে ফেলতেছে, মানে বন্ধ করে দিচ্ছে সাথে সাথে। তাইলে হাসিনার সাথে এই ছাত্রদের সরকারের পার্থক্যটা কি না থাকলো? আমি এখানে ফর দ্য টাইম বিং বলছি, আমি জাস্ট হ্যাঁ, ফর দ্য টাইম বিং, যে না, এখন ঠিক আছে, প্রোটেস্ট করা তাদের রাইট, হুম, ডেমোক্রেটিক ওয়েতে প্রোটেস্ট করা তাদের রাইট, কিন্তু প্রসেসটা ঠিক রাখতে হবে। আমি প্রোটেস্ট করার মানে এই না যে মানুষকে ইনকনভিনিয়েন্সে ফেলবো। আমার ঠিক আছে, আমার একটা সমস্যা আছে, আমার কষ্ট আছে, আমার ওইটা স্টেপ বাই স্টেপ আগাইতে প্রোটেস্টের হবে। আগে আমি একটা জিনিস বলি, প্রোটেস্টের আগে আরেকটা ধাপ আছে যেটাকে বলে গ্রিভ্যান্স। হ্যাঁ, হুম সো ইউ ক্যান, আরেকটা জিনিস হচ্ছে অবজেকশন। সো ইউ ক্যান লঞ্চ ইউর অবজেকশন, যদি অবজেকশনে যদি কাজ না হয় দেন ইউ ক্যান এক্সপ্রেস ইউর গ্রিভ্যান্স। হুম হুম। গ্রিভ্যান্সেও যদি এটা রিড্রেস না করা হয় দেন ইউ ক্যান গো ফর প্রোটেস্ট। না, সেটা একটা স্টেপ দ্যাটস অন্য। ওয়াই মামা, হুম আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি করতেছি এই কারণে যে ধরেন, ঠিক আছে, ওরা স্টেপ বাই স্টেপ ফলো করে নাই, হ্যাঁ আমি যদি একইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, লিথাল হুম ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমার আমার সাথে আওয়ামী লীগ সরকারের ডিফারেন্সটা কি? হুম তাই না? ঠিক আছে, ওরা ওদের ওদের দাবিটা অন্যায্য, মানলাম। সেটা সেই কারণেই কিন্তু উপদেষ্টা নূরজাহান, সরি আমি নামটা ভুলে গেলাম, নূরজাহান বেগম, হুম উনি কিন্তু বসছে শুধু এই কারণে যে প্রত্যেকের ডেমোক্রেটিক রাইট আছে কথা বলার, দাবি উত্থাপন করার। হুম উনি কিন্তু ওইভাবেই গেছে, ওনার সাথে ওদের সাথে কথা বলছে, বসছে। এখন এরপরেও যদি দেখে অন্যায্য দাবি নিয়ে তারা রাস্তা ব্লক করতেছে, তারা নিরীহ মানুষকে কষ্ট দিচ্ছে, তখন পরের স্টেপটা চিন্তা করা যাবে। কিন্তু এদের স্টেপটা ঠিক আছে, কিন্তু এরা কিন্তু ওদের কথা শুনতেছে, হুম আওয়ামী লীগ শোনে নাই। হুম আর লাস্ট যে কথাটা মামা, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস, আপনি হুম আপনি যেটা বললেন, এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। আমাদের এখন
হচ্ছে নেসেসিটি। এই যে মেট্রো রেল পোড়ায় দিয়ে নিয়ে আপনার শেখ হাসিনা বলছে 300 কোটি টাকা খরচ হবে, প্রায় 1 বছরের বেশি লাগবে। ওর ভাষণে কান্নাকাটি করলো না? হুম। সেটা কিন্তু 15 দিনে ঠিক হয়ে গেল। 300 কোটি তো দূরে থাক, 300 কোটির একটা ফ্র্যাকশনও খরচ হয়নি। হ্যাঁ, হ্যাঁ। 15 দিনে সেই 1 বছরের কাজ করে ফেললো। তবে সেটাই যে আপনার এখন আমাদের দেশটা তো আসলে ফোকলা করে দিয়ে গেছে। আমি আওয়ামী লীগ যাওয়ার পরে ওই 93 বিলিয়ন বাংলা টাকায় কনভার্ট করতে গিয়ে আমি ক্যালকুলেটরের জায়গা খুঁজে পাচ্ছিলাম না, মানে ক্যালকুলেটরের নাম্বারটা ধরে না। ইনফিনিটি দেখাচ্ছে। হ্যাঁ, সেটাই। এখন ঘটনা হচ্ছে যে এটা একটু সময় দিতে হবে, আস্তে আস্তে হবে। তবে এই সরকার এতদিন ধরে যেটা দেখতেছি, এই আগস্টের 5, 6, হ্যাঁ, না না আমাদের বলে 6 না 11 তারিখ থেকে, রাইট? 5 তারিখে স্বাধীন, 11 তারিখে শপথ। তো ওর মধ্যে আজকে কত, সেপ্টেম্বরের 3 তারিখ, হুম, এর মধ্যে কিন্তু পর্যাপ্ত করছে। হ্যাঁ, অনেকখানি 1,000 করছে, কোটি হ্যাঁ। টাকার আমরা বন্যা তাদেরকে, রিলিফ ফান্ড, তারপরে হ্যাঁ। এই একের পর এক ডিজাস্টার ট্যাকেল দিচ্ছে, হুম। তারপর ম্যান মেড বিভিন্ন প্রোটেস্ট ট্যাকেল দিচ্ছে। হুম। তারপরেও আমরা কিন্তু এখন দেশ, মানে যেটা হচ্ছে যে আমরা উপদেষ্টাদেরকে অনুরোধ জানাতে পারি যে আপনারা অ্যাটলিস্ট পাবলিক সেন্টিমেন্টের দিকে একটু নজর দেন। হুম, এমন কিছু বলেন না, করেন না, আপনার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন আপনার পার্সোনাল ওপিনিয়নটা এক্সপ্রেস করার একটা বিশাল ব্যাপার হয়ে যায়, যদি এটা সবার কাছে পছন্দের না হয়, তো জি। সেক্ষেত্রে আপনার সংযত থাকাটা উচিত। না সেটাই মামা, ধরেন এই যে আর প্রবাসীদের আর নিয়ে আমরা আরেকটা একটা কথা, অনুষ্ঠান আর করলাম। একটা কথা আমার এখানে, জি, আর আরেকটা কথা যে আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন দিতে যাবেন না, আপনার ওপিনিয়ন শুড রিফ্লেক্ট মানুষের, দেশের আপামর জনসাধারণের রিপ্রেজেন্ট। জি, যার ফলে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ, আমি মনে করি আপনার আপনার মনে করেন এখানে কিছু নাই, আওয়ামী লীগ পলিটিক্সে থাকবে কি থাকবে না, আপনি এখানে দেশের জনগণের সেন্টিমেন্টটা বুঝে সেই অনুযায়ী আপনাকে বলতে হবে। জি, পার্সোনাল ওপিনিয়ন ডাজন্ট কাউন্ট হিয়ার। সেটাই। জনগণের হ্যাঁ সেটাই, প্রতিনিধি হিসেবে বসছেন, জনগণের মতামতটাই আপনাকে বলতে হবে। সেটাই। হুম, বলেন। আমাদের এই যে মামা প্রবাসীদের একটা মানে প্রোটেস্ট ঠিক না, একটা দাবি মতো খুলনা শিববাড়ি মোড়ে হুম, কিছুদিন আগে হুম, করছিল। তো ওই আম, মানে লিডার কেমন হওয়া উচিত, ওরা এই প্রোটেস্ট ঠিক না, সরি, ডেমনস্ট্রেশন হুম, এর দাবি দেওয়া কি কি হয়েছে হুম। কয়েকদিনের মধ্যে। আপনি তো এয়ারপোর্টে দেখছেন বোধহয় যে হ্যাঁ। এয়ারপোর্টে অলরেডি ইমপ্লিমেন্টেড, মানে হুম, আপনার হুম। এই ধরনের সরকারি তো আমাদের লাগবে, যে ন্যায্য হ্যাঁ, দাবিগুলা যেগুলো আসতেছে সেগুলো আমরা রাইট, একের ফোন পর এক করতে শুনবো, পয়সা লাগে না, শুনে এই লাগে যদি না, সব কিছু, রাইট। ইমপ্লিমেন্ট করার মানে আমাদের ক্যাপাসিটি থাকে, তাহলে আমরা করব। যদি না হয়, ভবিষ্যতে আমরা ক্যাপাসিটি তৈরি করব। মানে এই যে সেই জন্য আমি বললাম যে আপনার ওই যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস। হুম, হুম। আপনি মামা, আপনি বোধহয় খেয়াল করছেন যে আমি 36শে জুলাই নিয়ে একটা গান লিখছিলাম। তো গান হ্যাঁ, 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 শুট করার জন্য, হ্যাঁ, হ্যাঁ, শুট করার জন্য আমি অনেককে রিকোয়েস্ট এআই করছি। দিয়ে করছো, আমি দেখছি, হ্যাঁ, গানটা শুনছি। পরে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি কিন্তু সুর করে ফেলছি হ্যাঁ। গানটা। এখন আমি সুপার শুনছি হিট এটা, কিন্তু। আমি জি। পুরাটাই শুনছি। তো এটা আপনি যখন দেখবেন যে আহ, একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের আহ, এখন তো ঝড় ট্যাকেল দিচ্ছে, ওই হ্যাঁ, স্টর্ম ফর্মের মাঝখানে আছি, স্টর্ম আর নর্মের এরপরে ফর্ম যখন শুরু হবে তখন দেখবেন যে উই আর স্কাই রকেটিং। হ্যাঁ, হ্যাঁ। আর আজকালকার ছেলেপেলে আমি যখন মানে প্রচুর ব্রিলিয়েন্ট ছেলেপেলে, এরা আমাদের অনেক কিছু শিখিয়ে দিতে পারবে, যা দেখতেছি ভাই। আই এম প্রাউড অফ জেনজি মামা। হ্যাঁ, হ্যাঁ, Gen Z, হ্যাঁ। আমি আসলে অবাক, এদের মানে এরা যে কথা বলে মনে হয় শুনি, এদের কাছ থেকে শিখি, ওই জি, যে জিনিসটা আর কি, হ্যাঁ। মানে এরা রিয়েল পড়াশোনা করা ছেলে পেলে, সব কিছু চিন্তাধারা অনেক ক্লিয়ার। তো তাহলে আমার মনে হয় যে আমরা আজকে র্যাপ আপ করি, তার আগে তাহলে আমরা সবাই মিলে আর কি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের উপদেষ্টাদেরকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, হ্যাটস অফ, থামস আপ, আপনারা চালাই যান কাজ। আর একটা কথা যেটা রিকোয়েস্ট করছি, আপনারা পাবলিক সেন্টিমেন্টটা বুঝে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে সেভাবে, তাই না? তা আমার মনে হয় যে আমরা আজকে একটা মোটামুটি একটা ভালো ইয়েতে বেরোয় আসলাম, যে we appreciate our students, we appreciate our government, we appreciate our government's initiatives and steps they have taken in resolving current issues, and hope they will do even more better jobs in future and take this country আমার into মনে হয় আসান মামা কি বলতে prosperous. চাচ্ছিলেন মামা। হ্যাঁ, হ্যাঁ, দোস্ত তুমি বলো কিছু। হ্যাঁ, আমি আমি তো সেটাই বললাম। আমি আই অ্যাগ্রি তোমাদের বোথ অফ ইউ। হুম। আমার ইয়ে হচ্ছে যে আমার মনে হয় একটু সময় আমাদেরকে দিতে হবে হ্যাঁ, একটা রেজাল্ট দেখার জন্য। হ্যাঁ, সময় দিতে হবে। দে আর প্ল্যানিং দেয়ার ওয়ে,
হ্যাঁ, কিছু ওই যে মামা যে বললো যে ভিআইপি যে এয়ারপোর্টের, হ্যাঁ, হ্যাঁ ইটস ভেরি ট্রু এবং ভেরি ইন্টারেস্টিং। যারা প্রবাসী আসছে তারাই বলতেছে যে আমরা এরকম দেখিনি আগে, হ্যাঁ আগে দেখিনি। তা আমরা আসলে, আমি বললাম তো, আমাদের এক্সপেকটেশন ইজ ভেরি হাই, হুম কিন্তু সেই লেভেলের এক্সপেকটেশন ধৈর্যটা পেতে কম, হলে রাইট, একটু, ধৈর্যটা হ্যাঁ, কম, সময় দিতে হবে, একটু সময় রাইট। দিতে হবে, হুম হুম একটু সময় দিতে হবে এবং তাদেরকে আরেকটু স্ট্রং হতে হবে। হ্যাঁ, হুম মানে মানে পলিটিক্যাল লিডারের মতো মানে বিভিন্ন ধরনের সাইড দেখে এটা বুঝে ওইটা বুঝে ঝোপ বুঝে কোপ মারা কথা বলা এইগুলো না করে হুম তাদের আরেকটু সিনসিয়ার হলেই হুম মনে হয় হয়ে যাবে ভালো হুম, কিছু। হবে হবে, হ্যাঁ। এটা আমার আচ্ছা ধারণা। আচ্ছা। তো একটু এখন, সময় দিতে হবে। হ্যাঁ, তো এখন আমি আর কি শেষ করব তার আগে একটা কথা বলে নিই। তো আমাদের আজকে এটা তো প্রথম আমরা একটা জিনিস করলাম। তো কি মনে হয় আমরা মাঝে মধ্যে এই ধরনের একটা অনুষ্ঠান করলে কি হয়, এটা আমাদের মধ্যে আলোচনা করলে? হাউ ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইটস গুড, ইটস গুড। গুড, ইটস আমান গুড কি মনে করো? অ্যাকচুয়ালি, ইটস গুড। আমি মনে করি যে এটা হলে আহ অন্তত অ্যাটলিস্ট আমাদের যে মেন্টাল যে একটা ফিডিং, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা শেয়ার করতে পারি। অনেক সময় রাইট, অনেকের সাথে অনেক কিছু শেয়ার করা যায় না, হ্যাঁ হ্যাঁ অনেক সময় অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু আমরা শেয়ার করতে পারবো, মানে ভেরি ওপেনলি শেয়ার করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। না, এটা এটা আমরা একটা, এখন আমরা এটাকে পরে আমরা ফেসবুকে দিব। অসুবিধা হ্যাঁ, আছে, আপত্তি আছে কোনো? তোমার না কি এই আপত্তি আছে? না, এরপরে আরো যখন করব, আরো না, সিরিয়াসলি বসে আজকেরটা যখন দিলে করব, তোমার আপত্তি কি? না আপত্তি কিছু নাই, আপত্তি এটা না কিছু নাই। এটা মামা, এটা দিতে আজকে পারেন, একটা, আমাদের সমস্যা নেই। ফেসবুকে আমাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছে পাঠাবো। হ্যাঁ, আমান বলো, না, কি মনে করো? হ্যাঁ, না মামা, দিতে পারেন, কোনো হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আর না সব না, থেকে, হ্যাঁ, জি, এটা দিলে হয় কি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের একটা মোটামুটি ফার্স্ট অ্যাটেম্প্ট হিসাবে খারাপ হয় না প্রোগ্রামটা। তো অনেকের কাছে, ফ্রেন্ডের কাছে পাঠালে তারা হয়তো ইন্টারেস্টেড হবে, যে একটা না কমন ধরেন টপিক আমরা দিবে এবং তারা শুনবে। ব্যক্তিগতভাবে আমাদের হ্যাঁ মতামত গুলা দিলাম। হ্যাঁ, আর আস্তে আস্তে অনেকের আমাদের বিভিন্ন, এটা, হ্যাঁ, এটাও একটু ইমপ্রুভ হবে আর কি। হ্যাঁ, it's হুম, not হ্যাঁ, that everyone has to agree. They হুম, may have different opinions. হ্যাঁ They can হ্যাঁ, provide that. এটাই, হুম, এটাই। সেটাই। আর এই ধরনের অনুষ্ঠানগুলো, জুমিং এই অনুষ্ঠানগুলো আমার মনে হয় ফেসবুকে দেওয়া না দেওয়া ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থিং ইজ হুম, যে এই আরো কিছুদেরকে নিয়ে হ্যাঁ, না সেটা যদি করা করবে, হয়, না করবে, সেটা এটা তো যদি প্রথম, করা হয় এটা আরো প্রথম। সিরিয়াস হয়। এটা প্রথম একটা তো, হ্যাঁ আরো একটু সিরিয়াস হলে, মানে সিরিয়াস বলতে আমি বোঝাচ্ছি আরো ইনফরমেশন কালেক্ট হবে তখন হ্যাঁ হ্যাঁ, আমার মাথায়, তোমার মাথায় বা হুম, মামার মাথায় যেটা এসে তার হুম, থেকে আরো বেশি, বা সেটাই, আমরা যারা রিয়েল ফেস করতেছি বাংলাদেশে হ্যাঁ যে হ্যাঁ, জিনিসগুলো দেখছি, এটা আরো ইয়া হবে। হুম, হোয়াট এভার, মানে এটা খারাপ না, হ্যাঁ। এটা খারাপ ঠিক না, আছে কাকু, শেয়ার তো করাটা, হ্যাঁ, তো আমাদের শেয়ার মধ্যে করলে। ছেড়ে দিতে হবে, ও তো ঘুমাবে সকালবেলা, হ্যাঁ। তো ঠিক আছে কাকু, তো পরে আবার কথা হবে। ওকে, তো আজকে এটা র্যাপ করতেছি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওকে আমান, ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, মামা, ওকে, আল্লাহ হাফেজ ওকে, তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ওকে, ওকে আল্লাহ মামা, হাফেজ, বেস্ট অফ লাক। ওকে Thank you. ওকে দোস্ত, বেস্ট অফ লাক। ওকে, অলরাইট।